আজকে আমরা হচ্ছে কি ফাইন্যান্সের একদম মানে উম খুবই বেসিক নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আগামী হচ্ছে গিয়ে 5টা ক্লাসে, 4-5টা ক্লাসে আমরা হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং আমাদের যতটুকু হচ্ছে পরীক্ষায় আসার মতো, হ্যাঁ, ততটুকু আমরা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, একদমই আজকে আমরা হচ্ছে গিয়ে বেসিক আমরা পড়াশোনা করব। দেখি। আচ্ছা, প্রথমেই শুরু হচ্ছে যে হোয়াট ইজ ফাইন্যান্স। ঠিক আছে, এই একটা প্রশ্ন দিয়ে ফাইন্যান্স যে আমরা পড়াশোনা করব, ফাইন্যান্স আসলে জিনিসটা কি। হ্যাঁ, তো অনেকেই দেখবেন যে বলে থাকে এই একটা অ্যান্সার যে ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ঠিক আছে, ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে খুবই ফাঁকিবাজি উত্তর। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচাররা যদি হচ্ছে কি এই অ্যান্সার শুনে, হ্যাঁ, তাহলে সবার আগে পিটানি শুরু করবে এবং বলবে যে হচ্ছে গিয়ে আম, মানে ফাঁকিবাজি উত্তর বাদ দেন, ভালো অ্যান্সার দেন। ঠিক আছে, তো ভালো অ্যান্সারটা হচ্ছে যে ফাইন্যান্স এমন একটা স্টাডি বা হচ্ছে গিয়ে এমন একটা বিদ্যা যেটা কিনা আপনার আহ কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে সর্বোচ্চ ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন বা ফাইন্যান্স সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে। মানে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে যেই স্টাডি, সেইটাকে বলে আপনার ফাইন্যান্স। ঠিক আছে, প্রথমে কি বলতেছে, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল। তহবিল মানে হচ্ছে ফান্ড। ঠিক আছে, ফান্ড আপনার সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন বা ফাইন্যান্স সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এখন ফাইন্যান্স আপনার হচ্ছে গিয়ে পার্সোনাল লেভেলেও হইতে পারে, ফাইন্যান্স আপনার হচ্ছে বিজনেস লেভেলেও হইতে পারে, একেবারে আপনার একটা রাষ্ট্রের ক্ষেত্রেও ফাইন্যান্স হইতে পারে। সব ক্ষেত্রেই ফাইন্যান্স কিন্তু আছে, ফাইন্যান্স দরকার। ঠিক আছে, এখন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই। হ্যাঁ, যে ধরেন হচ্ছে আহ, আপনি হচ্ছে গিয়ে প্রেম করেন। হুম, আম, এক মেয়ের সাথে। তো মেয়ে হচ্ছে গিয়ে এই ইডেনে পড়াশোনা করে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে আমাদের মাহফুজ ভাই, ঠিক আছে, মাহফুজ ভাইয়ের কথা বলি। মাহফুজ ভাই প্রেম করে একটা নারীর সাথে, মহামানবীর সাথে। সে হচ্ছে গিয়ে ইডেন কলেজে পড়ে, ইডেনে পড়ে। ঠিক আছে, এখন সে বলতেছে, বাবু আমার একটা আইফোন লাগবে। হ্যাঁ, এতদিন ধরে যে আমরা প্রেম করতেছি, তো এই প্রেমের কোনো মূল্যই থাকলো না যদি আমার কাছে আইফোন না থাকে। ঠিক আছে, এখন আহ কি করবে? মাহফুজ বাবু তো পড়ছে বিপদে, তার কাছে তো এত টাকা নাই। ঠিক আছে, সে হচ্ছে গিয়ে চিমায় চামায় হচ্ছে গিয়ে আপনার ওই ইয়া করে চলে, কি বলে আপনার টিউশন করে চলে আমার মতো। ঠিক আছে, বেকার মানুষ। এখন সে এতগুলা টাকা কোথায় পাবে? কিন্তু বাবুর কাছে তো দেখাইতে হবে ভাব। বাবুর কাছে তো এগুলো বলা যাবে না যে বাবু আমার কাছে টাকা নেই। ঠিক আছে, এখন এখন হচ্ছে আহ কি করা যায়? এখন 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 হচ্ছে গিয়ে ওনার ধরেন হচ্ছে এই আইফোনটা কিনতে ওনার হচ্ছে গিয়ে টাকা লাগবে কত, 50,000 টাকা। ঠিক আছে, ধরেন ধরেন 50,000 টাকা। এই সেকেন্ড হ্যান্ড আইফোন দিব, ধরেন সেকেন্ড হ্যান্ড আইফোন। ঠিক আছে, এখন ধরেন 50,000 টাকা দরকার। এন্ড 50,000 টাকা এখন আপনার উনি কোত্থেকে সংগ্রহ করবে? মানে এখন দেখেন, এই 50,000 টাকা দরকার, এটা সে প্রথমে অ্যানালাইসিস করলো যে আচ্ছা ঠিক আছে, বাবুরে তো হচ্ছে গিয়ে নতুন আইফোন দিয়ে লাভ নাই, বাবুরে দিতে হবে পুরানটা, মানে ওই কি জানি, বাবুরে ধরাই দিব হচ্ছে সেকেন্ড হ্যান্ডটা। এখন আমার তহবিল সংগ্রহ করতে হবে, মানে ফান্ড জোগাড় করতে হবে 50,000 টাকা। এখন ওনার কাছে আছে কত? ওনার কাছে আছে ধরেন হচ্ছে গিয়ে আপনার এই এতদিনের জমানো টাকায় আপনার ধরেন হচ্ছে টাকা, কত টাকা আছে, ধরেন 20,000 টাকা আছে। ঠিক আছে, 20,000 টাকা আছে। হ্যাঁ, 20,000 টাকা। আর বাকি রইলো কত? 30,000। আরে ইউজ ড্রাইভার, আরে ধরে না, আমাদের কল্পিত ব্যাপার। এখন বাকি রইলো 30,000 টাকা। এখন উনি এই 30,000 টাকা কোথা থেকে সংগ্রহ করবে? হ্যাঁ,
ওনার অপশন আছে দুইটা। একটা হচ্ছে মায়ের, আপনার হচ্ছে গিয়ে মায়ের ওয়ার্ড্রোব, ঠিক আছে, মায়ের ওয়ার্ড্রোব থেকে টাকা নিতে পারবে, ঠিক আছে, অথবা বাবার কাছ থেকে টাকা নিতে পারবে, ঠিক আছে। এখন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে টাকা নিবে, বাবার কাছ থেকে টাকা নিতে পারবে। এখন মায়ের কাছ থেকে টাকা নিলে এখন ওইটা মোটামুটি হচ্ছে গিয়ে ধরেন যদি ধরা পড়ে তাইলে আর কি একটু রক্ষা আছে। মা একটু হচ্ছে আপনার আহ নরম মানুষ, নরম মনের মানুষ, বাবা খুবই রাগী। এখন যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে দেখা যায় যে ধরেন যে বাবার কাছ থেকে সংগ্রহ করা হয়, তাইলে মনে করেন বাবা একেবারে জানেই মেরে ফেলবে, একেবারে পুরো হচ্ছে ত্যায্য পুত্র করবে। তো এই গার্লফ্রেন্ডের জন্য আপনার ত্যায্য পুত্র এইটুকু তো আর কি, এত কষ্ট সে বিয়ের করতে পারবে না, ঠিক আছে। মায়ের কাছ থেকে হচ্ছে কি নেওয়া যেতে পারে, কারণ মা হচ্ছে কি খুবই নরম মানুষ। এখন উনারে কিছু বুঝায় টুজায় বুঝায় বাজায় দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এখন উনি কি কোত্থেকে নিল, মার কাছ থেকে নিল, ঠিক আছে। এই যে মার কাছ থেকে তহবিল সংগ্রহ করলো, ঠিক আছে, তহবিল সংগ্রহ করে সে কি করছে, সে হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ডের এই আইফোনে হচ্ছে গিয়ে আম, কি বলে, গার্লফ্রেন্ডের আইফোন কিনে ফেলছে। তো এখন এখানে দেখেন এই পুরো প্রসেসটা দেখেন, উনি প্রথমে কি করছে, উনি প্রথমে হচ্ছে গিয়ে আহ কত টাকা লাগবে সেটা হচ্ছে গিয়ে বের করছে, কত টাকা লাগবে, 30,000 টাকা লাগবে, সেটা হচ্ছে গিয়ে সে প্রথমে বের করছে। তার হচ্ছে গিয়ে তহবিল দরকার 30,000 টাকা। তো কোন উৎস থেকে, দেখেন কোন উৎস থেকে, কোন উৎস থেকে, সে হচ্ছে গিয়ে মার উৎস থেকে হচ্ছে গিয়ে টাকাটা নিছে, ঠিক আছে। কোন উৎস থেকে, কি পরিমাণ তহবিল, কি পরিমাণ তহবিল, 30,000 টাকা সংগ্রহ করে কিভাবে বিনিয়োগ করা হলে, ঠিক আছে, কিভাবে বিনিয়োগ করা হলে সেটা হচ্ছে কি সর্বোচ্চ মুনাফা হবে। সর্বোচ্চ মুনাফা হবে মানে হচ্ছে গিয়ে তার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করবে, এবং হচ্ছে গিয়ে দেখা যাবে যে হচ্ছে গিয়ে পরবর্তীতে মানে ব্রেকআপ ব্রেকআপ টেকআপের দিকে যাচ্ছে না আর কি, সর্বোচ্চ মুনাফা হইতেছে তার অর্থায়ন, মানে অর্থায়ন বা ফাইন্যান্স সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে, ঠিক আছে। এই যে গোটা ব্যাপারটা তহবিল সংগ্রহ করলো, এবং আম, কিভাবে কিভাবে বিনিয়োগ করা হইলে সর্বোচ্চ মুনাফা হবে, মানে সবচাইতে ভালো আইফোনটা সে কিনতে পারবে, এবং হচ্ছে গিয়ে অর্থায়ন ফাইন্যান্স এই সম্পর্কিত আপনার পরিকল্পনা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার এই গোটা ব্যাপারটা, গোটা প্রসেসটা হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্স, ঠিক আছে। যে এটা হচ্ছে পার্সোনাল লেভেলের ফাইন্যান্স। এখন আপনি ধরেন যদি একটা বিজনেসের ক্ষেত্রে আমি উদাহরণ দিই, তো ধরেন হচ্ছে বিজনেসে কি দরকার, বিজনেসে ধরেন হচ্ছে গিয়ে কাঁচামাল দরকার, বা হচ্ছে গিয়ে আপনার বিজনেসেও তো ফান্ড দরকার, বিজনেসেও ডেফিনেটলি দরকার। ধরেন বিজনেসে হচ্ছে কি আসবাবপত্র দরকার, এখন সেখান থেকে আপনার কি দরকার, ফান্ড দরকার। এখন ফান্ডটা সে কোত্থেকে কালেক্ট করবে, কিভাবে হচ্ছে গিয়ে ফান্ডটা ইউটিলাইজ করলে তার মুনাফাটা সর্বোচ্চ হবে, এবং আহ, মানে লাস্টে যে হচ্ছে গিয়ে তার বিজনেসের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করে। এবং শুধুমাত্র পরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, সেটা বাস্তবায়ন করে। এইটাই হচ্ছে আপনার ফাইন্যান্স। এটা হচ্ছে বিজনেস ফাইন্যান্স, বিজনেসের ক্ষেত্রে বিজনেস ফাইন্যান্স, পার্সোনালের ক্ষেত্রে পার্সোনাল ফাইন্যান্স, যেটা যে সময় যেই উদ্দেশ্য আর কি আহ আপনার প্রণয়ন, মানে যেই উদ্দেশ্য আর কি আপনার কি বলে ইউটিলাইজ করে আর কি। তো এখানে আরেকটা জিনিস আছে কি, এটা হচ্ছে ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ বিজনেস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। এরপরে দেখেন, এই যে দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে আপনার কি, আপনার করতে হবে বিজনেসের ক্ষেত্রে প্রথমে আপনার কানেক্ট করতে হবে যে বিজনেস গোলটা কি, আমাদের আমাদের বিজনেস গোলটা কি, ঠিক আছে। আমাদের বিজনেস গোলটা কি আপনার মানে আপনার কি, আপনার আহ, আহ, শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার একটা আসবাবপত্র ক্রয় করতে হবে, নাকি হচ্ছে গিয়ে কাঁচামাল মানে কিনতে হবে, নাকি আপনার হচ্ছে গিয়ে কি বলে ঋণের টাকা পরিশোধ করতে হবে, কি জিনিস, মানে কি উদ্দেশ্যে আমি হচ্ছে গিয়ে ফান্ডটা কালেক্ট করব, প্রথমে সেই গোলটা হচ্ছে গিয়ে আপনার ডিফাইন করতে হবে। এরপরে আপনার কি করতে হবে, ক্যাপিটাল রেজ করতে হবে। তহবিল সংগ্রহের ব্যাপার, তহবিল সংগ্রহ করতে হবে, এবং শুধুমাত্র সেই তহবিল সংগ্রহ করলেও হবে না, সেই তহবিলটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, কোথায় কতটুকু বিনিয়োগ করতে হবে, কোন জায়গায় কতটুকু বিনিয়োগ করতে হবে। ধরেন আপনার হচ্ছে গিয়ে অপশন আছে
এ অপশন আছে বিনিয়োগের, আরেকটা অপশন আছে বি। আপনি এ ব্যাংকে হচ্ছে গিয়ে আহ, টাকা ইনভেস্ট করতে পারেন, বি ব্যাংকে টাকা ইনভেস্ট করতে পারেন। এ ব্যাংকে হচ্ছে গিয়ে আপনার 10% প্রফিট পাবেন আপনার হচ্ছে গিয়ে ইয়ারলি। আরেক জায়গায় বি ব্যাংকে হচ্ছে গিয়ে আপনার 6% মান্থলি প্রফিট পাবেন। এখন আপনার হচ্ছে গিয়ে দুইটাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোনটায় আপনার প্রফিট বেশি, কোনটায় হচ্ছে গিয়ে বিনিয়োগ করলে আপনার বিজনেস গোলটা, মানে আপনার যে গোলটা মুনাফা সর্বাধিকরণ, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার কি বলে সাধন হবে। হ্যাঁ, আপনার ধরেন হচ্ছে গিয়ে বিতে হচ্ছে গিয়ে আপনি ক্যালকুলেট করে দেখলেন বিতে বিনিয়োগ করলে আপনি হচ্ছে গিয়ে 6% মান্থলি পাচ্ছেন, তার মানে হচ্ছে গিয়ে এইখানে আপনি বিনিয়োগ করতে চান, এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে। তো এইভাবে আপনার হচ্ছে গিয়ে এমন ভাবে হচ্ছে গিয়ে বিনিয়োগটা করতে হবে যেন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, আমার বিনিয়োগটাও হচ্ছে সর্বোচ্চ হয়, বিনিয়োগের যে প্রফিট সেটাও সর্বোচ্চ হয়, এবং হচ্ছে গিয়ে আপনার খরচটাও এত বেশি যেন না হয়, যেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি কি বলে আমার 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 হচ্ছে গিয়ে আম, আয়টাকে হচ্ছে গিয়ে একদম কি বলে শ্যাডো করে দেয়, এরকম এরকম যেন না হয়, ঠিক আছে? অপটিমাইজেশন আর ফাইন্যান্স কি একই? না না, অপটিমাইজেশন তো আলাদা। অপটিমাইজেশন তো আলাদা জিনিস। না, অপটিমাইজেশন জিনিস কি, ফাইন্যান্স হচ্ছে কি পুরাই আলাদা জিনিস, আর অপটিমাইজেশন আলাদা জিনিস। এইচপি, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন, অর্থায়নের ক্রমবিকাশ, আমি অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে হচ্ছে গিয়ে খুব বেশি হচ্ছে গিয়ে স্লাইড দেই নাই, কারণ হচ্ছে গিয়ে আপনার ইতিহাস থেকে আপনাদের খুব বেশি একটা প্রশ্ন টশ্ন আসতে দেখা যায় না। শুধু শুধু হচ্ছে গিয়ে মাথা ভারী করে লাভ নাই। আপনার যতটুকু আসবে ততটুকু পড়ে আপনার হচ্ছে গিয়ে যদি আপনি কভার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মানে আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে। তো ফাইন্যান্স থেকে আপনার জ্ঞান লাগবে হচ্ছে খুবই ভাষা ভাষা, হ্যাঁ। আর যদি আপনি হচ্ছে গিয়ে খুব ফাইন্যান্সের ক্রম বিকাশ আসলে হচ্ছে গিয়ে বুঝতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে আম, বই পড়তে পারেন। হ্যাঁ, ওই যে 9-10-এর ফাইন্যান্স বইয়ের ভিতরে হচ্ছে খুব সুন্দর করে ক্রমবিকাশ দেওয়া আছে, আপনি যদি পড়তে চান তাহলে পড়তে পারেন, ঠিক আছে। 1930-এর দশকের পরে 40-এর দশক কিভাবে হচ্ছে গিয়ে ফাইন্যান্স ইভলভ করছে, ফাইন্যান্স সাবজেক্টে ইভলভ করছে, সেইটা হচ্ছে খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্যান্সের জিনিসটা প্রথমে হচ্ছে গিয়ে একদম যারা যারা ফাইন্যান্সার ছিল তারা প্রথম দিকে হচ্ছে শুধুমাত্র হিসাব রক্ষকের কাজটাই করতো, কিন্তু তারপরে আস্তে 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 ফাইন্যান্সের ব্যাপ্তিটা আরো বাড়তে থাকে। তখন আসলে এই যে ইম্পর্টেন্ট কি বলে ডিসিশন মেকিং, যে কোথা থেকে আমি তহবিল সংগ্রহ করব, তহবিল বা ফান্ড সংগ্রহ করব, কোথায় সেটা কিভাবে ইউটিলাইজ করব, সেই সংক্রান্ত প্ল্যান বা পরিকল্পনা, এই সমস্ত জিনিসগুলো আবার বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে গিয়ে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাজ। কাজের গণ্ডির ভিতরে চলে আসে, আস্তে আস্তে তার কাজের গণ্ডিটা বাড়তে থাকে, ঠিক আছে। তো এখানে লেখা আছে দেখেন যে সপ্তদশ শতাব্দী, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, যে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লব হয়, হ্যাঁ, মানে এরকম একটা ইয়া আছে। আপনাদের তো হচ্ছে গিয়ে আসলে 9-10-এর বইটা অনেক ইম্পর্টেন্ট, আপনার কি বলে ফিনান্স এন্ড ব্যাংকিং এর বইটা খুবই ইম্পর্টেন্ট। এখন ফিনান্স এন্ড ব্যাংকিং এর বইটার ভিতরে আপনার একটা এমসিকিউ আছে, হ্যাঁ, যে শিল্প বিপ্লব হয় কত শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি আপনার উৎপাদন কৌশল জটিলতর হইতে থাকে, এবং হচ্ছে কি করে যে আস্তে আস্তে উৎপাদন প্রক্রিয়া যখন আস্তে আস্তে জটিল হয়, তখন কি বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হইলে তখন এই যে অর্থায়ন সংক্রান্ত ধারণা এবং ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। এবং দেখা যায় যে 1930 সালের দিকে আপনার কি হয়, মহামন্দা হয়েছিল, একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল। এটা হয়তো আপনারা সবাই জানেন, গ্রেট ডিপ্রেশন আমরা পড়ছিলাম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যারা পড়েছেন, গ্রেট ডিপ্রেশন, ঠিক আছে, 1930-তে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সহ মানে ইকোনমিতে একটা গ্রেট ইম্প্যাক্ট পড়ছিল।
তো 1930 সালের দিকে হচ্ছে কি করতেছে মহামন্দা, তখন তো ইকোনমিরই খারাপ অবস্থা, গোটা ইকোনমির যখন খারাপ অবস্থা তখন দেখবেন যে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানগুলা কোনো ইকোনমিক্স, যে ইকোনমিক্যাল যে প্রতিষ্ঠানগুলা সেগুলো হচ্ছে গিয়ে টিকতে পারতেছে না, রান করতে পারতেছে না। তখন তারা কি করতেছে একত্রীকরণ, মানে ওই যে মার্জ মার্জ করাতে হচ্ছে গিয়ে ইয়া করে, কনভার্ট করে, তাদের হচ্ছে গিয়ে মনোযোগটা মার্চ করার দিকে দেয়। এবং আস্তে আস্তে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল, তখনকার ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের হচ্ছে গিয়ে আপনার দায়িত্ব ছিল এরকম যে মার্চ করাটা কতটুকু প্রফিটেবল হবে কি হবে না সেই জিনিসটা হচ্ছে গিয়ে ইয়া করা, ঠিক আছে, অ্যাড্রেস করা, এটা ছিল। তো এটা হচ্ছে গিয়ে সৈকত ভাইয়া, এটা হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর ক্লাস, ঠিক আছে। বিসিএস এর জন্য আজকে ক্লাসটা করতে পারেন আপনার হচ্ছে গিয়ে, কারণ রিটেনের ক্ষেত্রে আপনার এই নলেজ গুলা, টুকিটাকি নলেজ গুলা আপনার লাগতে পারে, ইকোনমিক্স এর রিলেটেড জিনিসপাতি গুলা, টুকিটাকি জিনিসগুলো যদি জেনে রাখেন তাহলে হচ্ছে গিয়ে আহ অনেক সময় হচ্ছে গিয়ে কাজে দেয়। বিসিএস এর জন্য তো আসলে কোনো জ্ঞানই আর কি ফেলনা না, হ্যাঁ। এখনকার বিসিএস যে কোন জায়গা থেকে কিভাবে আসে এটা আসলে বলাটা খুবই মুশকিল, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, এখানে হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের শ্রেণী বিভাগ দেখেন, পারিবারিক অর্থায়ন আছে, সরকারি অর্থায়ন আছে, মানে আপনি উদ্দেশ্যের উপর বেস করে, আপনার উদ্দেশ্যের উপর বেস করে এই কয়টা ভাগে ভাগ করা হয়েছে আপনার হচ্ছে গিয়ে 9-10 ফাইন্যান্স ব্যাংকিং বইতে। আরো বিভিন্ন ভাবে ভাগ করা যায়, হ্যাঁ। ওভাবে আমরা যাচ্ছি না। অর্থায়নের শ্রেণী বিভাগ দেন পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়িক অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন, ঠিক আছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন, হ্যাঁ, সমস্ত কিছুই আছে এখানে। তো এখানে সবচেয়ে আলাদা যেটা, সেটা হচ্ছে সরকারি অর্থায়ন, ঠিক আছে। সরকারি অর্থায়ন, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য দেখেন, মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কিন্তু আপনার মুনাফা অর্জন না। এইচএসসি লেভেলের ফাইন্যান্স, এইচএসসি লেভেলের ফাইন্যান্স খুব একটা কাজে লাগবে না। আপনি এসএসসি এর ফাইন্যান্স যে বোর্ড বইটা, ওইটা থেকেই দেখা যায় যে হচ্ছে গিয়ে ঘুরে ফিরে কনসেপ্ট থেকে চলে আসে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে গিয়ে কিছু আপনার মানে আপনার ব্যাংকিং এর কিছু প্রশ্ন, ব্যাংকিং রিলেটেড কিছু প্রশ্ন আসে। আম, সেইগুলো হচ্ছে গিয়ে এখন সাম্প্রতিক বিষয়, মানে সাম্প্রতিক আলোচিত চর্চিত যে ব্যাংকিং এর যে কিছু প্রশ্ন আছে ওইটা আসতে পারে আর কি। এইচএসসি লেভেলের মানে ইয়া তো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর মধ্যে খুবই কোর লেভেলের আলোচনা করছে, ওই যে এনপিবি, তারপর হচ্ছে মূলধন বাজেটিং, ওগুলো অত অত ডিটেলস আপনাদের না পড়লেও চলবে। আপনার হচ্ছে গিয়ে ভাষা ভাষা একটা নলেজ নিয়ে যাবেন আর কি, যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে। তো অত ডিপে যাব না আমরা। আম, আমরা হচ্ছে গিয়ে যতটুকু লাগবে অতটুকু আমরা পড়াশোনা করব, ঠিক আছে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে এসএসসি বোর্ড বইটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু জনকল্যাণ, ঠিক আছে, জনকল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার। তো এখানে কি কি এখানে ইয়া আছে যে ওই যে বাজেটের ক্ষেত্রে আমরা দেখি যে আয় অপেক্ষা ব্যয় বেশি হইতে পারে। অন্যান্য জায়গায় কিন্তু আপনার যতটুকু আয় আছে, ব্যয় মানে তার থেকে বেশি হইতে পারে না, ঠিক আছে। অন্যান্য জায়গায় কিন্তু সাধারণত পারিবারিক অর্থায়নে দেখেন যতটুকু আয় আছে আপনার ততটুকু ব্যয় করতে হবে, ঠিক আছে। অন্যান্য জায়গায় এরকম জিনিসটা আছে, কিন্তু সরকারি অর্থায়নে সবসময়, মানে এই যে আমরা দেখলাম না যে ঘাটতি বাজেট, তারপর হচ্ছে গিয়ে আমরা সম্পূরক বাজেট, বাজেট কয় রকম সেরকম আমরা দেখছি তো, তাই না। তো ঘাটতি বাজেট হয়, হ্যাঁ, আয় অপেক্ষা ব্যয় বেশি হইতে পারে। আবার আগে এখানে ব্যয় খাত নির্ধারণ করা হয়, ঠিক আছে, আগে হচ্ছে ব্যয় খাত নির্ধারণ করা হয়। তারপরে আয়, ওই ওই ব্যয়গুলো কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে কোন কোন সোর্স থেকে আয় ওই পাওয়া যায়, সেইটা পরে অ্যানালাইসিস করা হয়। আগে হচ্ছে গিয়ে ব্যয় খাত নির্ধারণ করা হয়। তারপর আন্তর্জাতিক অর্থায়নে হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড, যে হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারগুলা কিভাবে সেইখানে হচ্ছে গিয়ে অর্থায়ন করা হবে, সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আলোচনা করা হয়। অব্যবসায়িক অর্থায়ন হচ্ছে কিছু কিছু আপনার প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো আসলে হচ্ছে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান না, মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান না, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো ধরেন হচ্ছে এতিমখানা, ঠিক আছে, এতিমখানায় তো হচ্ছে গিয়ে ব্যয় আছে, ঠিক না, আয় আছে। মানে এই এই প্রতিষ্ঠানগুলো কিভাবে ডোনেশন দিয়ে চলে আর কি। তো
তো ওইখানে আয় আছে, ওইখানে হচ্ছে কি আপনার টাকা মানে আপনার বিভিন্ন উৎস থেকে ফান্ড কালেক্ট করতে হইতেছে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে কি আপনার ওই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য সেখানেও অর্থায়নের প্রয়োজন। আবার ব্যবসায়িক অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন তো ডেফিনেটলি লাগবে, কারণ হচ্ছে কি এখানে উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন, ঠিক আছে। কিভাবে আমার মুনাফাটা সর্বাধিক করা যায় সেই আগে থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হচ্ছে গিয়ে আমাদের অর্থায়নটা প্রয়োজন। তারপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন প্রয়োজন, কারণ ব্যাংক এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের ইয়াটা আবার একটু আলাদা। ব্যাংক হচ্ছে আপনার কিভাবে অর্থায়ন করে, ব্যাংক হচ্ছে গিয়ে আমানত গ্রহণ করে আপনার হচ্ছে গিয়ে যেই কাস্টমারদের কাছ থেকে আমানত গ্রহণ করে, এবং সে হচ্ছে গিয়ে আবার কি করে সেই আমানতটা আহ নিজের কাছে ফান্ড হিসাবে গ্রহণ করে, এরপর হচ্ছে গিয়ে ও কি করে ঋণ দেয়, ঠিক আছে। তো এই যে হচ্ছে গিয়ে আহ যে যে আমানত গ্রহণ করে, হ্যাঁ, ওকে কি করে, ওকে হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্টের হচ্ছে গিয়ে সুদ দেয়। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আমরা যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নেই, তো আমাদেরকে কি করতে হয়, সুদ দিতে হবে, ঠিক আছে। ওইটা হচ্ছে ব্যাংকের জন্য একটা ইনকাম। হ্যাঁ, তো এই যে হচ্ছে কি আমানত কারী তাদের কাছ থেকে যে কি বলে যে তাদের কাছে যে ঋণ, মানে তাদের কাছে যে হচ্ছে কি সুদটা দেওয়া হইলো, এবং আমি যে ঋণ নিলাম সেখান থেকে যে হচ্ছে গিয়ে সুদ দেওয়া হইলো, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে গিয়ে ব্যাংকের ইনকাম, ঠিক আছে। ব্যাংকের এই ইনকামটা সর্বোচ্চ করার চেষ্টা করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলা। তো এই আর কি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে একটা অর্থায়নের প্রয়োজন আছে। তো এইভাবে এরপরে যেহেতু আমাদের হচ্ছে এই সরকারি অর্থায়ন জিনিসটা আসলোই, আমি হচ্ছে বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিছি। বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটা আপনারা দেখে যাবেন, ঠিক আছে। যে এবারে 2026-27 অর্থ বছরে আপনার হচ্ছে বাজেট কত কি বারে হয়, বৃহস্পতিবার হয়, 11 জুন হয়। 11 জুন হয় আহ বাজেট ঘোষিত হয় আর কি। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উনি হচ্ছে গিয়ে জাতীয় সংসদে উপস্থাপন করেন, ঠিক আছে। আর এইটা কততম বাজেট বলেন তো, কততম বাজেট? কমেন্ট করেন বাচ্চারা, কততম বাজেট? এই বাজেটটা কততম বাজেট বলেন। এখানে কিন্তু পড়ার হচ্ছে মুখস্থ, বাজেট নিয়ে যত প্রশ্ন এখানেই যেন হচ্ছে মুখস্থ হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে আবার ধরবো, ঠিক আছে। বাজেট নিয়ে যত প্রশ্ন এখানেই দেখবেন মুখস্থ হয়ে যাবে। এইটা বাংলাদেশের কততম বাজেট? 55তম বাজেট, 55তম বাজেট, ঠিক আছে, 55তম বাজেট। এ কে 56 বলছে? এইচপি 56 বলছেন কেন? 55তম বাজেট তো এখানে আমি লিখেই রাখছি, 55তম বাজেট, ঠিক আছে, 55তম বাজেট, ঠিক আছে। আচ্ছা, বাজেটের শিরোনাম কি? এখন আমাদের দেশে গণতন্ত্র চলে আসছে, আগে তো গণতন্ত্র ছিল না, ঠিক আছে। তো বাজেটের শিরোনাম হয়েছে প্রথমেই গণতান্ত্রিক, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি অভিযাত্রা, ঠিক আছে। কি শিরোনাম? গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, ঠিক আছে। বলেন কি বাজেটের শিরোনাম কি জিনিস আসছে? গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, ঠিক আছে। বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা। কত টাকা বলেন, বাজেটের আকার কত টাকা? 9,38,000 কোটি টাকা, ঠিক আছে। বাজেটের পরিমাণ জিডিপির হচ্ছে 13.7%, জিডিপির 13.7%, ঠিক আছে। 9,38,000, হ্যাঁ, বাজেটের পরিমাণ হচ্ছে জিডিপির 13.7%। আচ্ছা, অনেকে হচ্ছে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে আবার কমেন্ট করছেন না। হ্যাঁ, যারা কমেন্ট করছেন না তাদের কাছ থেকে কিন্তু ধরবো, ঠিক আছে। আচ্ছা, এইবার বলেন তো, তাইলে হচ্ছে কি এখন এখন হচ্ছে কি আমি অন্য ইয়াতে শিফট করলাম, এবং আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আপনার প্রশ্নের উত্তর দেন। কত তারিখে হচ্ছে বাজেট উপস্থাপন করা হয় বলেন, কত তারিখে বাজেট উপস্থাপন করা হয়? বাজেট উপস্থাপন করা হয়, সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। এখানেই যেন হচ্ছে বাজেট নিয়ে আপনাদের এই যে পড়তে খুব বোর লাগে না, তো এইখানেই কিন্তু পড়াশোনা শেষ করে ফেলেন, ঠিক আছে। পরে যেন হচ্ছে জাস্ট একটু দেখলেই যেন হয়ে যায়। 11 জুন, টুয়েসডে, ইয়েস, 11 জুন, 11 জুন। আচ্ছা, কে হচ্ছে বাজেট উপস্থাপন করেন? কে বাজেট উপস্থাপন করেন? আমির খসরু। আমির খসরু, হ্যাঁ, অর্থমন্ত্রী, ডেফিনেটলি অর্থমন্ত্রী, এন্ড অর্থমন্ত্রীর নাম আপনার বলতে হবে, আমির খসরু। ইয়েস, আমির খসরু।
হুম। আচ্ছা, কততম বাজেট বলেন তুই কি? কততম? 56 কে বলছে? আচ্ছা, 55 বলছে। আচ্ছা, ঠিক আছে। 55, হ্যাঁ, 55, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 55তম বাজেট। আচ্ছা, বাজেটের আকার বলেন, বাজেটের আকার। হ্যাঁ, ইন্টারিম মিলে হচ্ছে 56। ঠিক আছে। 9,38,000, হ্যাঁ। 9,38,000 কোটি। হ্যাঁ। গুড। সবাই সবাই কমেন্ট করো, কমেন্ট করলে মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, 9,38,000 কোটি টাকা। এই যে বাজেটের যে সাইজ, এইটা জিডিপির কত পার্সেন্ট এটা বলেন। এইটা জিডিপির কত পার্সেন্ট? জিডিপির 13.7, 13.9 না, 13.7%। 13.7%। সবাই বলেন, সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। ভেরি গুড। যারা কমেন্ট করেছেন সকলকে থ্যাংক ইউ। এখন দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখছি। হ্যাঁ, জিডিপির আকার 68,30,024 কোটি টাকা। এই যে যেই তথ্যগুলো আমি দিলাম, সেই তথ্যগুলো কিন্তু আমি আবারও হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? তো এগুলো মনে রাখবেন। তো জিডিপির আকার হচ্ছে 68,30,024 কোটি টাকা। এই যে জিডিপির কথা বললাম, ঠিক আছে, জিডিপি হচ্ছে এই যে বাজেটের পরিমাণটা হচ্ছে জিডিপির 13.7%। এইটা হচ্ছে গিয়ে জিডিপির আকার হচ্ছে আপনার 68,30,024 কোটি টাকা। ঠিক আছে। আর রাজস্ব আয়, আমরা যে হচ্ছে কি এই যে বাজেটটা করব, এত ওই যে 9,38,000 কোটি টাকা, এখন এইটা তো হচ্ছে গিয়ে আপনার ব্যয়। ব্যয় থেকে আমার হচ্ছে গিয়ে আমার তো আয়ও হচ্ছে গিয়ে করতে হবে, মানে আপনার মেইনলি আমার হচ্ছে গিয়ে সরকারের যেটা আয় সেটা হচ্ছে রাজস্ব। লোকের হচ্ছে গিয়ে ট্যাক্স আর কি, সেটা হচ্ছে গিয়ে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেটা আছে হচ্ছে 6,95,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকা, ঠিক আছে, 6,95,000 কোটি টাকা। আর বাজেটের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি কত? 7.5%। মূল্যস্ফীতি অনেক বেশি। তো লক্ষ্যমাত্রা নির্ধারণ, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হচ্ছে কি, এটা কিন্তু লক্ষ্যমাত্রা, ঠিক আছে? বর্তমান মূল্যস্ফীতি কিন্তু এরকম না, 7.5% না, এটা লক্ষ্যমাত্রা। ঠিক আছে, আবার বলতেছি এটা লক্ষ্যমাত্রা। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, মানে 7.5%-এ আসতে চায় বাংলাদেশ। আর বাজেটে ঘাটতি হয়েছে 2,43,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকা। ঠিক আছে। তাইলে আপনারা হচ্ছে গিয়ে বলেন যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা জানি কত? রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? বর্তমানে কত এটা দেখতে হবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? 6,95,000 কোটি টাকা। সবাই সবাই কমেন্ট করছেন না কেন? কমেন্ট কিন্তু সবার করতে হবে। কমেন্ট সবাই করবেন, কমেন্ট সবাই করলে এইখানের পরে এখানে যেন হয়ে যায়। ঠিক আছে। 6,95,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকা। হ্যাঁ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বলেন কত কোটি টাকা হচ্ছে আমার ঘাটতি বাজেট আছে? কত কোটি টাকা হচ্ছে ঘাটতি বাজেট? 2,43,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকা। কত, মানে ওই যে জিডিপির কত পার্সেন্ট জানি আমাদের যে মোট বাজেটটা, বাজেটের আকার জিডিপির কত পার্সেন্ট? 13.7%। তাহলে জিডিপি কত? জিডিপি কত বলে ফেলেন। জিডিপি কত? না, 2,43,000 তো আপনার হচ্ছে ঘাটতি বাজেটের ইয়া। 68 লাখ খালি। 68,30,024 কোটি টাকা। 68,30,024 কোটি। 68,30,024 কোটি। 68,30,024 কোটি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে বলেন মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত জানি ছিল? মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 7.5%। আচ্ছা, না আপনি বলেন তো হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? 6.5%। 6.5%। ভেরি গুড। এখন আসেন হচ্ছে গিয়ে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত। এমনি যদি বলে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটা, তাইলে বলবেন জনপ্রশাসন, ঠিক আছে। আর উন্নয়ন বাজেট হচ্ছে এডিপি, ঠিক আছে, বার্ষিক উন্নয়ন বাজেট, সেখানে হচ্ছে কি আপনার বরাদ্দপ্রাপ্ত খাত কোনটা সেটা জিজ্ঞেস করলে হচ্ছে বলবেন যে শিক্ষা। ঠিক আছে। কত কোটি টাকা ইটস নট ইম্পর্টেন্ট, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু খাতটা ইম্পর্টেন্ট। কোন খাতটা? সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত, সেটা হচ্ছে গিয়ে জনপ্রশাসন। আর উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত এইবার হয়েছে শিক্ষা, ঠিক আছে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটা দেখেন এডিপির পরিমাপটা আসে অনেক সময় 3 লাখ কোটি টাকা।
3 লাখ কোটি টাকা। এটা এটা মনে রাখা খুবই ইজি, ঠিক আছে। জিডিপির 4.4%, ঠিক আছে। এটি আগের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি, ঠিক আছে। আর মাথা পিছু আয়টা আসে, মাথা পিছু জিডিপিটা আসে, ঠিক আছে। আয়টা হচ্ছে দেখেন আয় বেশি, আয় হচ্ছে 3020 মার্কিন ডলার, ঠিক আছে, 3020। আর মাথা পিছু জিডিপি, জিডিপি হচ্ছে গিয়ে আপনার 2886 মার্কিন ডলার, ঠিক আছে, 2886 মার্কিন ডলার। হ্যাঁ, বাজেট নিয়ে এই যে এই গুরুত্বপূর্ণ তথ্য, টুকিটাকি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখলে চলবে। আচ্ছা, তাহলে বলেন মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 3020, ঠিক আছে, এটা খুব ভালো করে প্রশ্নটা দেখবেন। আর মাথাপিছু জিডিপি কত? 2886। এই যে মাথাপিছু জিডিপি জিজ্ঞেস করলে 2886 মার্কিন ডলার, ঠিক আছে, 2886 ইউএসডি। হ্যাঁ, 2886 জিডিপি, মাথাপিছু জিডিপি হচ্ছে 2886। আর হচ্ছে কি ওইটা মাথাপিছু আয় হচ্ছে 3020 ইউএসডি ডলার, ঠিক আছে। এই, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে প্রথমে কি দেখতে হবে, আমার কিছু প্রিন্সিপালস থাকে, কিছু নর্মস থাকে, ঠিক আছে, যে যেই প্রিন্সিপালস এর উপর বেস করে আমার হচ্ছে গিয়ে ওই সাবজেক্টটা দাঁড়ানো। হ্যাঁ, যেমন অ্যাকাউন্টিং এ যারা পড়েছেন, অ্যাকাউন্টিং এ কিছু প্রিন্সিপালস আছে, ফাইন্যান্সে কিছু প্রিন্সিপালস আছে, সেরকম ভাবে। তো দেখেন প্রথমে যেটা, সেটা হচ্ছে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। হ্যাঁ, এখন মানে এটা জাস্ট আপনার আমি বুঝাই দিলে আপনার একদম ইজি হয়ে যাবে। মাঝে মাঝে কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, তো ফিনান্স থেকে যে প্রশ্নগুলো আসে দেখবেন হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন আসে। হ্যাঁ, যে দেখবেন যে কিছু মানে প্রিন্সিপাল আছে, দেখেন লিকুইডিটি, প্রফিটেবিলিটি, এরপর আছে হচ্ছে দেখেন সুইটেবিলিটি প্রিন্সিপাল। হ্যাঁ, এখন এগুলো দেখলে হঠাৎ, এগুলো খুবই সহজ জিনিস, খুবই মজার জিনিস, কিন্তু হঠাৎ করে দেখলে আপনার কাছে মনে হবে যে আসলে এই জিনিসটা কি, এই জিনিসগুলো আসলে কি হাবিজাবি দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা এটা একটু দেখবো যে কি জিনিসটা বলতে চাচ্ছে, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি কেন। দেখেন লিকুইডিটি মানে কি, লিকুইডিটি মানে হচ্ছে গিয়ে টাকা পয়সা, ঠিক আছে। লিকুইডিটি মানে হচ্ছে টাকা পয়সা, নগদ অর্থ, ঠিক আছে, নগদ অর্থ, এটাকে লিকুইডিটি বলা হয়, ঠিক আছে। তো তারল্যর সাথে, তারল্য বা লিকুইডিটির সাথে প্রফিটের সম্পর্কটা বিপরীত, এইটা প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে যে তারল্যর সাথে মুনাফার সম্পর্ক কিরকম, একমুখী, দ্বিমুখী, বিপরীতমুখী, বা হচ্ছে গিয়ে মানে এরকম প্রশ্ন আসতে পারে। তাইলে তারল্যর সাথে মুনাফার সম্পর্কটা কেমন, বিপরীত, ঠিক আছে, এরকম প্রশ্ন। তো তারল্যর সাথে কেন মুনাফার সম্পর্কটা বিপরীত, কেন আমি এই কথাটা বলতে চাচ্ছি। দেখেন আপনার কাছে কিছু নগদ অর্থ আছে, ধরেন আপনার কাছে হচ্ছে 10,000 টাকা আছে, ঠিক আছে। আপনার কাছে কত হাজার টাকা আছে? 10,000 টাকা আছে, ঠিক আছে, 10,000 টাকা। এখন এই 10,000 টাকা আপনি বাসায় নিজের কাছে রাখতে পারেন, বাসায় রাখতে পারি, ঠিক আছে। আবার হচ্ছে কি আমি কি করতে পারি, ব্যাংকে টাকা রাখতে পারি, ঠিক আছে, ব্যাংকে টাকাটা রাখতে পারি, ঠিক আছে। এখন যদি বাসায় আমি টাকাটা রাখি, তাহলে আমাদের এই টাকাটা দৈনন্দিন, আমাদের যে দৈনন্দিন প্রয়োজন, যেমন ধরেন আপনার কি কি খরচ আছে, আপনার বাসা ভাড়া দিতে হবে, বাজার সদাই করতে হবে, আবার হচ্ছে একটু সিনেমা হলে যেতে হবে, মানে সিনেমা দেখতে, অবশ্যই সিনেমা দেখতে যাবেন, যানবাহনের খরচ আছে, ঠিক আছে, বিভিন্ন খাতে আপনার হচ্ছে গিয়ে খরচ আছে, সেই খরচে আপনি হচ্ছে গিয়ে দিতে পারছেন। আপনার হাতে যদি টাকাটা থাকে, 10,000 টাকা থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই যে খরচগুলা আপনি যথাসময়ে আপনি পে করতে পারবেন, ঠিক আছে। আবার ব্যাংকে রাখলে দেখা যাবে যে আপনি এই টাকাটার উপরে মাস শেষে মাস শেষে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে 10% প্রফিট পাবেন, ঠিক আছে, 10% প্রফিট পাবেন। এখন দেখেন আমি টাকাটা বাসায়ও রাখতে পারি, বাসায় হচ্ছে গিয়ে দৈনন্দিন প্রয়োজনের কাজেও আমি হচ্ছে গিয়ে কাজ, মানে টাকাটা খরচ করতে পারি, আবার হচ্ছে ব্যাংকেও রাখতে পারি, ঠিক আছে। আমি যদি সমস্ত টাকাটাই, এই 10,000 টাকার সমস্ত টাকাটাই আমি যদি বাসায় রেখে দেই নিজের প্রয়োজনে খরচ করার জন্য, তাইলে কি দেখা গেল, আমি হচ্ছে গিয়ে এই যে এই অপরচুনিটিটা হারালাম, এই যে ব্যাংকে রাখার যে অপরচুনিটিটা, ব্যাংকে রাখলে আমি যে 10,000, 10% প্রফিট পেতাম, 10% হচ্ছে গিয়ে আমার ইনকাম জেনারেট হইতো, এই সুযোগটা কি আমি হারাচ্ছি, ঠিক আছে। আবার সমস্ত টাকা আমার কাছে আছে 10,000 টাকা, এই 10,000 টাকা সমস্ত টাকাটাই যদি আমি 10% এই ব্যাংকে রেখে দিই, তাহলে হঠাৎ করে ধরেন হচ্ছে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, বা হঠাৎ করে আপনার একটু হচ্ছে
ইয়াতে যেতে মন চাইলো, কি বলে, আপনার হচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে মন চাইলো, ঠিক আছে? এই যে ডেইলি আপনার খরচগুলো, এই খরচগুলো আপনি এক করতে পারছেন না, ঠিক আছে? তাইলে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার আপনার কাজ হচ্ছে এমন ভাবে টাকার মানে হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটিতে এমন ভাবে ম্যানেজ করা যাতে কিনা আপনার হচ্ছে গিয়ে এই যে দৈনন্দিন খরচ, এই খরচটাও আপনি মেটাতে পারেন, এবং আপনার হচ্ছে গিয়ে এই যে মুনাফা, মুনাফাটাও আপনি সম্পূর্ণ, মানে মুনাফাটাও আপনি হচ্ছে গিয়ে অপটিমাম লেভেলে আপনি মুনাফা পেতে পারেন, ঠিক আছে? তো এইটা তো আমি হচ্ছে কি পার্সোনাল লেভেলে দেখাইলাম। এখন প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে যে জিনিসটা, যে নীতিটা আপনার হচ্ছে সব জায়গায় হচ্ছে গিয়ে আহ মানে প্রযোজ্য। হ্যাঁ, এখন এই জিনিসটা আপনার বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য হইতে পারে। হ্যাঁ, বিজনেসে নগদ টাকা আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন, এই যে ধরেন আপনার হচ্ছে কর্মচারীকে বেতন দিতে হবে, বা হচ্ছে গিয়ে ওই যে কাঁচামাল, যে সেখান থেকে কিনতে হবে, কাঁচামাল কিনতে হবে, ঠিক আছে? বিভিন্ন খরচ আছে, সেই খরচটা আপনি মিটা করতে পারবেন আপনি যদি আপনার কাছে যদি লিকুইডিটি থাকে। কিন্তু সমস্ত লিকুইডিটি যদি সমস্ত টাকাটাই আপনি লিকুইডিটি হিসেবে যদি নিজের কাছে রেখে দেন, তাহলে আবার হচ্ছে আপনি কি করবেন না, আপনি হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন না, ইনভেস্ট না করলে আপনার হচ্ছে প্রফিট আসতেছে না। তো আবার হচ্ছে গিয়ে তাহলে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজারের দুইটা জিনিস আপনার হচ্ছে গিয়ে ম্যানেজ করতে হয়, দুইটা জিনিসের মধ্যে ভারসাম্য স্থাপন করতে হয়, ঠিক আছে? যাতে করে আপনি ভালো তার লো রাখতে পারেন, এবং হচ্ছে গিয়ে ভালো বিনিয়োগ থেকে ভালো ইনকামও জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ক্যাশ মানি, হ্যাঁ, তরল অর্থ। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা কি আমার হচ্ছে গিয়ে পড়াগুলো বুঝতে পারছি? তারা একটু হচ্ছে গিয়ে আমাকে জানাবেন তো, যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বাজেটের জিনিসগুলো বুঝতে পারছি কিনা। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, ঠিক আছে? লিকুইডিটি, প্রফিটেবিলিটি আমরা এটা বুঝতে পারলাম, প্রথম প্রিন্সিপালটা ডান। লিকুইডিটি হচ্ছে কি, এই যে আপনার হচ্ছে লিকুইডিটি মানে হচ্ছে তারল্য, এই যে মানি, নগদ অর্থ, ঠিক আছে? নগদ অর্থ, একদম হচ্ছে ক্যাশ মানি যেটা, সেটা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? হ্যাঁ, এটা লিকুইড কেন বলা হয় জানেন? মানে এটা হচ্ছে গিয়ে আপনার লিকুইড, যেমন হচ্ছে লিকুইডের মানে হচ্ছে বয়ে চলা, বয়ে চলা, বয়ে চলা, ঠিক আছে? সর্বত্র ব্যাপী বয়ে চলা। তো এরকম টাকাও আর কি এক হাতে থাকে না, টাকার ধর্ম হচ্ছে গিয়ে এরকম বয়ে চলে, এক হাত থেকে আরেক হাতে যাবে, আরেক হাত থেকে আরেক হাতে যাবে, এরকম, ঠিক আছে? লাইফ লাইন, মানে ব্লাডের মতো শরীরে যেমন হচ্ছে গিয়ে ব্লাড দরকার হয়, আবার বিজনেসে হচ্ছে দরকার লিকুইডিটি, লিকুইডিটির দরকার হয়, হাতে ক্যাশ থাকা। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড, এটা হচ্ছে লিকুইডিটি, বা হচ্ছে আপনার চেক, ব্যাংকে টাকা, ব্যাংকের টাকা, এটা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? মানে যত দ্রুত, এমন লিকুইডিটি হচ্ছে, লিকুইড অ্যাসেট হচ্ছে কি এমন অ্যাসেট যেটা হচ্ছে গিয়ে খুব দ্রুত আপনি হচ্ছে গিয়ে প্রয়োজন মেটাইতে পারবেন, আপনার ব্যয়ের প্রয়োজনটা মিটাইতে পারবেন, এটা হচ্ছে লিকুইডিটি আর কি। সবচেয়ে তরল আপনার অ্যাসেট হচ্ছে গিয়ে আপনার ক্যাশ টাকা, চাহিমা বা অর্থনীতিগত। আচ্ছা, তারল্য সংকট হচ্ছে, তারল্য সংকট মানে কি? তারল্য সংকট মানে হচ্ছে গিয়ে এই যে আহ, অর্থ, এই যে লিকুইড অর্থ, আপনার ক্যাশ, ক্যাশটা হচ্ছে গিয়ে আপনার কম থাকা, ঠিক আছে? তারল্য সংকট মানে হচ্ছে কি আপনি আপনার হাতে যদি টাকা পয়সা না থাকে, তখন এই যে আপনি চাহিদা মাত্র টাকা দিতে পারছেন না। হ্যাঁ, নগদ অর্থের ঘাটতিটাই হচ্ছে কি আপনার তারল্য সংকট, ঠিক আছে? ধরেন আপনার কাছে হচ্ছে টাকা পয়সা, ক্যাশ টাকা নাই। হ্যাঁ, আপনার আসলে বাড়ি গাড়ি অনেক কিছু থাকতে পারে, ক্যাশ টাকা নাই। ক্যাশ টাকা না থাকলে কি আপনার হচ্ছে কি আপনি এই যে দৈনন্দিন প্রয়োজনে ধরেন কর্মচারীকে বেতন দিতে হইতেছে, তো সেখানে তো আপনি হচ্ছে গিয়ে বলতে পারবেন না যে আপনারে আমি হচ্ছে গিয়ে ফ্ল্যাট লিখে দিব, তারপর হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে সেখানে তো আপনার হচ্ছে নগদ টাকা দিতে হবে, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলা, যে দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য যে অর্থটা আমার প্রয়োজন, সেই অর্থটা হাতে না থাকলে সেটাকে বলে হচ্ছে তারল্য সংকট। তো হচ্ছে এবার সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ সুইটেবিলিটি। সুইটেবিলিটি বা উপযুক্ততার নীতি, এইটা মানে হচ্ছে আপনার তহবিলের উৎসের মেয়াদ এবং ব্যবহারের মেয়াদের মধ্যে সামঞ্জস্য থাকা। এইটা কি জিনিস, আমি আপনাকে খুব সহজ ভাবে বুঝাই, সেটা হচ্ছে দেখেন, আপনি আপনার বিজনেসে হচ্ছে দুই ধরনের হচ্ছে নিড থাকে, ঠিক আছে?
একটা হচ্ছে চলতি মূলধন আর এটা হচ্ছে স্থায়ী মূলধনের নিড। দুই ধরনের মূলধনের নিড থাকে, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য। তো যেমন ধরেন কিছু নিড থাকে যেটা আপনার শর্ট টার্ম নিড, যেমন হচ্ছে আপনার প্রতিনিয়তই এটা দরকার হয়, কাঁচামাল ক্রয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান দৈনন্দিন ভাবে চালায় যেতে হইলে আপনার কাঁচামাল লাগবেই। আপনার হচ্ছে শ্রমিকের মজুরি দিতেই হবে, প্রত্যেকদিন শ্রমিকের মজুরি দিতেই হবে, ঠিক আছে। তো এই যে এই অর্থগুলা, যেই অর্থগুলো হচ্ছে বিজনেস রান করার জন্য প্রত্যেক দিন আপনার হচ্ছে গিয়ে কিছু খরচ আপনার মিট আপ করতে হইতেছে, যেমন হচ্ছে ওই যে বিদ্যুৎ বিল দেওয়া বা হচ্ছে যেগুলো অপারেটিং কস্ট আর কি, ঠিক আছে। তো সেগুলো সেগুলো যেই মূলধন দিয়ে আমরা হচ্ছে মিট করতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন, ঠিক আছে, চলতি মূলধন। আর অন্যদিকে কিছু বড় বড় খরচ আছে, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার বিজনেস রান করানোর জন্য মানে আপনার হচ্ছে কিছু মেশিন লাগতে পারে, আসবাবপত্র লাগতে পারে, ঠিক আছে। একটা আসবাবপত্র আপনার হচ্ছে 10 বছর ধরে যাবে, একটা মেশিন কিনলে আপনার 15 বছর 20 বছরও কিছু হবে না। কিন্তু এটা কি, এটা তো আবার অনেক বড় মাপের অর্থ লাগবে, ঠিক আছে, অনেক বড় অ্যামাউন্টের অর্থ লাগবে, ঠিক আছে। একটা মেশিন ক্রয় করতে মিনিমাম হইলো আপনার ধরেন হচ্ছে গিয়ে 1 কোটি টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, ঠিক আছে। বা দালান কোঠা নির্মাণ এর কাজ করতে হবে। আর এই যে এত বড় বড় অ্যামাউন্ট গুলা প্রয়োজন, এই বড় বড় অ্যামাউন্ট গুলা আপনার হচ্ছে মিট করা হচ্ছে স্থায়ী মূলধনের মাধ্যমে, ঠিক আছে। চলতি মূলধন আর স্থায়ী মূলধনের ব্যাপারটা কি বুঝছি? চলতি মূলধন আর স্থায়ী মূলধনের ব্যাপারটা কি বুঝছি বলেন তো? কিছু কিছু যে খুচরা টুকটাক টাকরা হচ্ছে খরচ আছে ব্যবসায় রান করার জন্য, বা হচ্ছে আপনার বিক্রয়টাকে হচ্ছে মানে স্মুথ করার জন্য আপনার হচ্ছে প্রয়োজন, সেগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর কিছু কিছু হচ্ছে খরচ আছে যেগুলো বড় বড় অ্যামাউন্ট, যেগুলা প্রত্যেক দিন হয়তো আপনার খরচ করা লাগবে না, প্রত্যেক দিন কি আপনার হচ্ছে গিয়ে মেশিন কেনা লাগবে, যদি না আপনার মেশিনের বেশি বিজনেসটাই মেশিনের হয়। যদি আপনার বিজনেসটাই মেশিনের হয় তাহলে তো মেশিন আপনার জন্য হচ্ছে গিয়ে আপনার মেশিন না, মেশিন হচ্ছে গিয়ে আপনার জন্য ওই বিজনেসের কাঁচামাল, বা মেশিন হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্রয় ক্রয় খাতে যাবে, সেটা না, প্রোডাক্ট না, মানে ওইটা না। এটা হচ্ছে হ্যাঁ ফিক্সড খরচ। এই ফিক্সড খরচগুলো হচ্ছে স্থায়ী মূলধন, ঠিক আছে। এখন তো হচ্ছে গিয়ে এই যে দেখেন যে তাহলে চলতি মূলধন গুলা আমার হচ্ছে কি, আমি খুঁজে বের করলাম চলতি মূলধনের অ্যামাউন্ট কম, কিন্তু আবার এটার হচ্ছে গিয়ে রিকারেন্সটা অনেক বেশি, ঠিক আছে। অ্যামাউন্ট কম কিন্তু রিকারেন্স বেশি, মানে হইতেই থাকে, প্রায়শই আমরা হচ্ছে কি এই খরচগুলোর মধ্যে দিয়ে যাই। আর স্থায়ী মূলধনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট বলতেছেন যারা। আবার এই যে স্থায়ী মূলধনের ক্ষেত্রে এই খরচটা হচ্ছে কি প্রত্যেকদিন হচ্ছে না, রিকারেন্স কম, কিন্তু হচ্ছে কি আপনার অ্যামাউন্টটা খুব বড়, ঠিক আছে। এখন এই যে তাহলে কি আমার এই যে খরচের যে ইয়া সেটা অনুযায়ী আমাদের হচ্ছে কি তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে আমার একটা কি বলে সাবধানতা অবলম্বন করতে হবে। তহবিল কত ধরনের হইতে পারে, তহবিল আমার তো হচ্ছে তহবিল বা ফান্ড। হ্যাঁ, আমি ধরেন ব্যাংকে লোন নিতে যাচ্ছি, এখন লোনটা আমার হচ্ছে কি স্বল্প মেয়াদী লোনও হইতে পারে, আবার হচ্ছে দীর্ঘমেয়াদী একটা লোনও হইতে পারে, ঠিক আছে। ফান্ডটা হচ্ছে গিয়ে আমি তহবিলটা আমি দীর্ঘমেয়াদী নিতে পারি, স্বল্প মেয়াদী নিতে পারি, ঠিক আছে। এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে শ্রমিকের মজুরি দিবেন, ঠিক আছে, শ্রমিকের মজুরি আপনার হচ্ছে ধরেন 1 মাসের শ্রমিকের হচ্ছে গিয়ে আপনি মজুরি দিবেন ধরেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলেন তো আপনি 10 বছর মেয়াদী একটা লোন নিলে ভালো হয়, নাকি ধরেন 1 মাস মেয়াদী একটা লোন নিলে ভালো হয় বলেন? শ্রমিকের যে মজুরি সেইটা দিলে তো আপনি হচ্ছে গিয়ে কি আপনার যে আহ ইয়াটা পাচ্ছেন, আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেইটা তো হচ্ছে গিয়ে আপনার ধরেন 1 মাসের একটা সুবিধা আপনি পাচ্ছেন, যে আচ্ছা ঠিক আছে 1 মাসের বকেয়া টাকা আমি হচ্ছে গিয়ে শ্রমিকদেরকে দিয়ে দিলাম, এই 1 মাসের দায় থেকে আমি মুক্তি পাইলাম। সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কি হচ্ছে 10 বছর মেয়াদি একটা লোন টেনে নিয়ে যাওয়ার কি কোনো মানে আছে বলেন? আমি যদি 10 বছর মেয়াদি একটা লোন নেই, সেক্ষেত্রে আমার কি করতে হয়, 10 বছর মেয়াদি হচ্ছে গিয়ে আমার একটা সুদও আছে, আমার এটা খরচও আছে, তাই না? ওই খরচটাও বিয়ার করতে হবে, 10 বছর মেয়াদি খরচ বিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে তো আমার দীর্ঘমেয়াদী হচ্ছে তহবিল বাছাই করার কোনো দরকার নাই, বা হচ্ছে কি দীর্ঘমেয়াদী লোন বাছাই করার কোনো দরকার নাই, ঠিক আছে। সেখানে আমি কি করতে পারি, স্বল্প মেয়াদী তহবিল থেকে নিতে পারি না?
খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক চিন্তা ভাবনা। কিন্তু আমার দেখা গেছে যে একটা মেশিন ক্রয় করতে হবে অনেক বিগ অ্যামাউন্ট। এখন এই মেশিনটা তো আপনার হচ্ছে গিয়ে একদিন দুই দিনই হচ্ছে গিয়ে আপনার এক মাস দুই মাসই হচ্ছে গিয়ে আমার সুবিধা দিবে, সেটা না। আমি ওই মেশিন থেকে সুবিধা পাবো আমি 10 বছর। ঠিক আছে? এখন সেখান থেকে 10 বছর আপনার হচ্ছে গিয়ে প্রফিট জেনারেট হইতে থাকবে। মানে এটা আমরা আমি হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করেই আমি মেশিনটা ক্রয় করতেছি। তো সেখানে আপনি চিন্তা করেন, আপনি কি 1 মাস মেয়াদি লোন নিবেন নাকি হচ্ছে 10 বছর মেয়াদি লোন নিবেন? 1 মাস মেয়াদি লোন নিলে আপনার কি করতে হচ্ছে, 1 মাস পরেই এত বড় একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে গিয়ে সুদ সহ আপনার কি করতে হবে, আম, 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 খরচটা মিট করে দিতে হবে। ঠিক আছে? মানে আপনার হচ্ছে কি দায়টা মিট করে দিতে হইতেছে। কিন্তু আপনার মেশিনটা যদি আপনি যদি হচ্ছে দীর্ঘমেয়াদী একটা লোন নেন, 10 বছর মেয়াদী একটা লোন নেন, তাহলে 10 বছরে আপনার খরচটা হচ্ছে গিয়ে ভাগ ভাগ হয়ে যাইতেছে। আর মেশিনটা তো আপনার হচ্ছে কি ইনকাম জেনারেট করতেই আছে, 10 বছর ধরে ইনকামও জেনারেট হইতেছে, আবার খরচটাও আপনি দিতে পারতেছেন। ওই মানে ওই কুয়ের তেলেই আপনি কই ভাজতে পারতেছেন। আপনি হচ্ছে গিয়ে মেশিনের ওই যে ইনকাম থেকে আপনি হচ্ছে গিয়ে খরচটা, মেশিনের খরচটা আপনি প্রোভাইড করতে পারতেছেন, রাইট? তো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার এই যে জিনিসটা, এই যে আহ তহবিলের উৎসের মেয়াদ এবং ব্যবহারের মেয়াদ, এই যে স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা, এইটাই হচ্ছে গিয়ে আপনার এই যে প্রিন্সিপাল অফ সুইটেবিলিটির মেইন কথা, উপযুক্ততা নীতির মেইন কথা। ঠিক আছে? তো দেখেন জিনিসটা কত সিম্পল, এই জিনিসটা আমরা একটু কমন সেন্স দিয়ে বুঝতে পারি। কিন্তু হঠাৎ করে আপনার যদি অপশনে এরকম দেখেন উপযুক্ততার নীতি, তাহলে ঘাবড়ে যেতে পারেন। প্রিন্সিপাল অফ সুইটেবিলিটি এটা যদি আপনি দেখেন তাহলে হয়তো ঘাবড়ায় যাবেন। অথচ জিনিসটা খুবই সিম্পল, খুবই কমন সেন্স দিয়ে চিন্তা ভাবনা করা যায়। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন তো ব্যাপারটা কি হইতেছে। আমি আরেকটা নীতির কথা বলবো, তো সেই নীতিটা বলার আগে দেখেন হচ্ছে গিয়ে এই যে ছবিটা দেখেন, এই লোক কি করছে, সমস্ত ডিম একটা বাস্কেটে রাখছে। তো একটা বাস্কেটে যদি এই বাস্কেটটা যদি পড়ে যায় তাহলে সমস্ত ডিম ভেঙে যাবে, তাই না? তা সমস্ত ডিম ভেঙে যাচ্ছে। তো এই জন্যই একটা প্রবাদ আছে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ঠিক আছে? এই প্রবাদের উপর বেস করে কিন্তু হচ্ছে ফাইন্যান্সে দেখেন একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন। ঠিক আছে? তো এখন এই লোক ধরেন, এই লোক যদি হচ্ছে গিয়ে অনেক আলাদা আলাদা বাস্কেটে ডিমগুলা রাখতো, তাহলে একটা বাস্কেটের ডিম যদি পড়েও যেত, আরেকটা বাস্কেট তো থাকতো। আরেকটা বাস্কেট থেকে সে ডিমগুলো হচ্ছে গিয়ে কি করতে পারতো, ডিমগুলা রাখতে পারতো। মানে তার ক্ষতি হইতো, কিন্তু ক্ষতি কি হইতো, কিছুটা কম হইতো, তাই না? তো এইটার উপর বেস করেই দেখেন প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি বন্টন নীতি চলে আসছে। হ্যাঁ, এই কনসেপ্টটা বিল্ড হয়েছে। দেখেন বিজনেসেও কিন্তু এরকম একটা এরকম অনেক ধরনের ঝুঁকি সামনে নিয়ে আমরা বিজনেস করি। ঠিক আছে? যে অর্থনৈতিক ঝুঁকি আসতে পারে, অর্থনৈতিক সিচুয়েশন গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, রাজনৈতিক সিচুয়েশন চেঞ্জ হতে পারে। এই যে আমরা জুলাইয়ের আগে কল্পনাই করতে পারি না যে জুলাই হবে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ সরকার যে এত বড় রিজিম, আওয়ামী লীগ সরকারের রিজিমটা থাকবে না। ঠিক আছে? তো এই যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হইতে পারে। ঠিক আছে? সামাজিক প্রেক্ষাপট ধর আহ এরকম জিনিস হইতে পারে যে আহ মানে ধরেন হচ্ছে ডিমান্ডের খুব চেঞ্জ হয় কোন ইয়াতে, কোন বিজনেসে। ধরেন আপনার হচ্ছে কি হাতা কাটা ব্লাউজের হচ্ছে গিয়ে প্রচলন হইছে, একটা ট্রেন্ড হচ্ছে ওই যে, আচ্ছা ধরেন পাখি ড্রেস। ঠিক আছে? পাখি ড্রেসের একটা সময় খুবই ডিমান্ড ছিল। পাখি ড্রেসের জন্য হচ্ছে আত্মহত্যা করে ফেলাইতেছে গৃহবধূ, এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো এখন পাখি ড্রেস এর হাইপ ধরেন 2-3 মাস ছিল। এরপরে ধরেন পাখি ড্রেস আর এখন কোনো ডিমান্ডই নাই, আমরা জানিও না পাখি ড্রেস কি জিনিস। এখনকার পোলাপান জিজ্ঞেস করলে পাখি ড্রেসের কথা বলতে পারবে না, কিন্তু পাখি ড্রেস একসময় খুব মানে ইয়া ছিল, আনারগুলি পাখি কি সব জানি ড্রেস ড্রেস ছিল। তো এই যে দেখেন চাহিদার পরিবর্তন হয়ে যাইতেছে। ঠিক আছে? এই জিনিসটা যে হইতেছে বা আকস্মিক দুর্ঘটনা আসতেছে। ঠিক আছে? তো এই সমস্ত ঝুঁকি নিয়ে আমরা হচ্ছে গিয়ে মুনাফা অর্জনের চেষ্টা করি। ঠিক আছে? বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন দেখেন একজন ব্যবসায়ী ধরেন যে শুধুমাত্র একটা জায়গায় যদি হচ্ছে বিনিয়োগ করে, ধরেন শুধুমাত্র ধরেন একজন ব্যবসায়ী আহ
শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার এক জায়গায়, ধরেন হচ্ছে গিয়ে লাইফ বয় সাবান আছে, ঠিক আছে, লাইফ বয় সাবান আর হচ্ছে কি দুই ধরনের সাবান, মানে একটা হচ্ছে কি বলবো, লাক্স সাবান, লাক্স, আর একটা হচ্ছে লাইফ বয়, ঠিক আছে। এখন ধরেন কোনো একটা কারণে, হ্যাঁ, মানুষের হচ্ছে গিয়ে ডিমান্ড চেঞ্জ হয়েছে। এখন লাইফ বয় সাবান, ধরেন লাইফ বয় সাবানের মধ্যে ক্ষতিকারক কিছু জিনিস পাওয়া গেছে, ঠিক আছে। তো এটা 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 আপনি হচ্ছে কি করতে পারেন, লাইফ বয়ের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ক্ষতিকারক জিনিস পাওয়া গেছে, এখন সবাই কিনতেছে হচ্ছে গিয়ে লাক্স, ঠিক আছে। এখন আপনি অ্যাজ এ দোকানি, আপনার কাছে যদি শুধুমাত্র লাইফ বয় থাকে, লাইফ বয় সাবানই থাকে, তাহলে আপনার পুরাটা টাকাই হচ্ছে কি লস হয়ে গেল। 10,000 টাকার আপনার লাইফ বয় সাবানই আছে, ঠিক আছে, পুরা 10,000 টাকাই আপনার লস, কারণ 10,000 টাকায় কেউ আর লাইফ বয় সাবান কিনতেছে না। আপনার হচ্ছে কি, যদি এরকম থাকতো যে 5,000 টাকা হচ্ছে কি আপনি লাইফ বয় কিনছেন, আবার হচ্ছে কি 5,000 আপনি লাক্স কিনছেন, তাইলে হচ্ছে কি এই যে 5,000 টাকা আপনার লস হইতে পারে, কিন্তু এই যে লাক্স টাকা, লাক্সের যে হচ্ছে গিয়ে টাকাটা 5,000 টাকা এখানে যে ইনভেস্ট করছিলেন, এই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি হচ্ছে গিয়ে প্রফিট জেনারেট করতে পারেন। এইটা হচ্ছে ঝুঁকি বন্টনের নীতি, ঠিক আছে। যে আপনি হচ্ছে গিয়ে একটা জায়গায় বিনিয়োগ না করে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন, যাতে আপনার কোনো একটা খাতের বিনিয়োগ কমে গেল, বিনিয়োগের মানে রিটার্ন কমে গেলেও আরেকটা জায়গায় রিটার্ন দিয়ে আপনি হচ্ছে গিয়ে আলটিমেটলি ব্যবসায় প্রফিট আনতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে, হ্যাঁ, পোর্টফোলিও, রাইট, পোর্টফোলিওতে বিনিয়োগ, ঠিক আছে। মানে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা হাত পা তুলেন, আপনারা বুঝতে পারছেন কিনা জিনিসটা। এরকম হয়েছিল আপনার হচ্ছে ম্যাগি নুডলস এর ক্ষেত্রে, ঠিক আছে। ম্যাগি নুডলস এর মানে নুডলস বলতে আমরা হচ্ছে ম্যাগি নুডলস বুঝতাম, ঠিক আছে, ওই যে আরো কয়েক বছর আগে। তো নুডলস বলতে আমরা ম্যাগি নুডলস বলতাম, আমরা হচ্ছে কি ওই নুডলস, যে এখন তো অনেক ধরনের নুডলস বের হয়েছে, যে মামা নুডলস, তারপরে কি কি হাবি যাবে প্রাণ নুডলস, অনেক 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 নুডলস বের হয়েছে। তখন হচ্ছে গিয়ে ম্যাগি নুডলসটাই সবাই খাইতাম, কিন্তু একসময় দেখা গেল যে পেপারে আসলো যে ম্যাগি নুডলস এর মধ্যে ক্ষতিকারক সীসা পাওয়া গেছে। তো এইটা পাওয়ার পরে অনেক মানুষজন দেখা গেল যে ম্যাগি নুডলসটাই কিনলো না। তখন হচ্ছে গিয়ে ওই যে সবাই মামা টামা হাবি জাবি, তখন দেখা গেল সবাই ওই ওই নুডলস গুলা কিনতে ইয়ে করলো, ম্যাগি নুডলস এর পুরো একদম বিজনেসটা এই ফ্লপ, ঠিক আছে। যারা হচ্ছে গিয়ে যেই যে দোকানে হচ্ছে ম্যাগি নুডলস নিয়ে বসেছিল সবাই, সবাই মাথায় হাত। তো এখানে, হ্যাঁ, পোর্টফোলিও বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ কি জিনিস? পোর্টফোলিও বিনিয়োগ মানে ধরেন আহ, এইটা এটা হচ্ছে কি, ওই যে আপনার ইনভেস্টমেন্ট, আপনি ধরেন হচ্ছে কি এ তে ইনভেস্ট করতে পারেন, আপনি হচ্ছে বি তে ইনভেস্ট করতে পারেন, এ তে ইনভেস্ট করতে পারেন, আপনি বি তে ইনভেস্ট করতে পারেন, আপনার পুরা, ধরেন আপনি 5 লাখ টাকা নিচ্ছেন, হ্যাঁ, 5 লাখ টাকা আপনি কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন, অনেক জায়গায়, এ বি সি, তিনটা হচ্ছে কি অপশন আছে। আপনার হচ্ছে গিয়ে আপনি এই পুরা বিনিয়োগটাকে আপনি যে হচ্ছে গিয়ে এই যে ভাগ ভাগ করে, ধরেন এতেও আপনি কিছু টাকা বিনিয়োগ করলেন, বিতেও আপনি কিছু টাকা বিনিয়োগ করলেন, সিতেও আপনি কিছু টাকা বিনিয়োগ করলেন, এই পুরা ব্যাপারটা, এই যে ভাগ ভাগ করে আপনি বিনিয়োগ করলেন না, এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার পোর্টফোলিও, ঠিক আছে। এক জায়গায় বিনিয়োগ না কইরা আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায়, সব জায়গায় বিনিয়োগ করা, যাতে করে হচ্ছে গিয়ে আপনার এক জায়গায় যদি আপনার এরকম ঝুঁকি রেইজ হয়, তাহলে আরেক জায়গা দিয়ে আপনি পূরণ করতে পারেন। বুঝতে পারছি, এরই পোর্টফোলিও। এই যে এখানে বলাই আছে যে কোন একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্য বিক্রয় দিয়ে হচ্ছে গিয়ে হ্রাসকৃত বিক্রয়টা পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়, ঠিক আছে। এই অবস্থায়, আচ্ছা, এখন দেখেন আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী গুলা কি কি। আর্থিক ব্যবস্থাপকরা মূলত আপনার দুই ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে, ঠিক আছে। একটা হচ্ছে আয় সিদ্ধান্ত, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ঠিক আছে, ফাইন্যান্সিং ডিসিশন। এটাকে ইংলিশে বলে, ইংলিশে আপনারা হচ্ছে গিয়ে বলবেন হচ্ছে ইনকাম ডিসিশন, অর হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন। ইনকাম, আমার হাতের লেখা খুবই পচা, ইনকাম অর ফাইন্যান্সিং, আরে লেখাই আসতেছে, লিখতেই পারতেছি না, আচ্ছা যাই হোক, বুঝছেন তো, আপনারা বুঝলেই হইল। এটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, এক্সপেন্ডিচার অর হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, ঠিক আছে।
তো এখন দেখেন, আয় সিদ্ধান্ত অর্থায়ন সিদ্ধান্ত, এখানে হচ্ছে কি টাকাটা আসবে, ঠিক আছে, সেই সিদ্ধান্ত কোন কোন জায়গা থেকে কোন কোন উৎস থেকে আমি তহবিল সংগ্রহ করতে পারি, সেটা হচ্ছে আপনার অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্তের মধ্যে। আর ব্যয় সিদ্ধান্ত হচ্ছে গিয়ে আপনি কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি এতেও বিনিয়োগ করতে পারেন, বিতেও বিনিয়োগ করতে পারেন। এখন এতে বিনিয়োগ করলে আপনার দেখা যায় যে হচ্ছে গিয়ে আপনি ওই যে কি বলে 10% প্রফিট পাচ্ছেন, ঠিক আছে, 10% প্রফিট পাচ্ছেন। আর বিতে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে আপনি হচ্ছে গিয়ে 15% বিনিয়োগ পাচ্ছেন। তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন বলেন, বা কোথায় আপনার টাকাটা খরচ করবেন? বিতে বিনিয়োগ করবেন, খুবই স্বাভাবিক। বিতে আপনার হচ্ছে ইনকামটা সবচেয়ে বেশি আসতেছে, ঠিক আছে। তো এই যে সিদ্ধান্তটা গ্রহণ করা, এটা তো আমরা খুব সহজে বলে দিতে পারতেছি, কিন্তু আসলে রিয়েল লাইফে হচ্ছে কি ডিসিশন মেক করাটা ডিফিকাল্ট, ঠিক আছে। তো বিতে হচ্ছে কি আমরা মানে ডিসিশন নিব, বিতে হচ্ছে বিনিয়োগ করব। আবার আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের ক্ষেত্রে আমার খরচটা দেখতে হয়, ঠিক আছে। আমি তহবিল তো সংগ্রহ করব, এখন তহবিল আমি ধরেন ব্যাংক লোন থেকেও নিতে পারি, লোন থেকেও নিতে পারি। ব্যাংক লোনে হচ্ছে খরচ আছে 10%, 10% আবার সুদ দিতে হবে। আবার দেখা যাচ্ছে আমি হচ্ছে আপনার শেয়ার শেয়ার থেকে হচ্ছে গিয়ে আচ্ছা যাই হোক, এ এ ব্যাংক থেকে লোন নিতে পারি, ধরেন বি ব্যাংক থেকে লোন নিতে পারি, আবার এ ব্যাংক থেকেও লোন নিতে পারি, ঠিক আছে, এরকম দেখি। এ ব্যাংক থেকেও লোন নিতে পারে, বি ব্যাংক থেকেও লোন নিতে পারে। এ ব্যাংকের লোন ধরেন হচ্ছে গিয়ে আপনার আছে হচ্ছে গিয়ে 9%, ঠিক আছে, এখানে খরচ হচ্ছে গিয়ে 9%। তাহলে আপনি কোন জায়গা থেকে, সুদ যেখানে কম, হ্যাঁ, সুদ জায়গা এখানে কম। ও আচ্ছা, এ বেঞ্জামিন ভাই আবার বলতেছে দুই জায়গায়, কারণ ডাইভার্সিটি। আচ্ছা, সাধারণ ভাবে ধরেন আপনি কোনো এক জায়গায় ইনভেস্ট করতে পারবেন, আপনার কাছে যে টাকা আছে ওই কোনো এক জায়গায় ইনভেস্ট করতে পারবেন, তাহলে সেইটা বলতেছি আমি সাধারণ ভাবে। আপনি তো দুই জায়গায় চলে গেছেন। তো এইখানে আবার বেঞ্জামিন ভাই আবার এটা একটু ট্রিকি আছে, দুই জায়গায় কিন্তু আপনি ইয়া করতে পারেন না। ধরেন, হ্যাঁ, বেঞ্জামিন ভাই যেহেতু বলছেই আমি একটু বলি, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে গিয়ে ইয়ার বিজনেস করেন, হ্যাঁ, বার্গারের বিজনেস করেন, বার্গারের সাথে আপনি সসও দেন। হ্যাঁ, এখন ভাই শুনেন, বার্গারের সেলস যদি বাড়ে, তাহলে ধরেন হচ্ছে ইয়ার সেলও বাড়বে, কি বলে, সসের সেলও বাড়ে, ঠিক আছে। এখন আপনি যদি হচ্ছে গিয়ে বার্গার আর সস রাইখা, দোকানে বার্গার আর সস রাইখা আপনি যদি চিন্তা করেন, আরে আমি তো ডাইভার্সিফিকেশন করে ফেলছি, আমি তো হচ্ছে গিয়ে দুইটা প্রোডাক্টে হচ্ছে গিয়ে ইনভেস্ট করছি, তাইলে কি ওই স্বপ্ন কি আপনার কাজে দিল বলেন? যদি হচ্ছে গিয়ে বার্গারের ইয়া কখনো কমে যায়, ডিমান্ড কখনো কমে যায়, তাহলে তো আপনার সসের ডিমান্ডও কমে যাবে, ঠিক আছে। এইরকম কিছু জিনিসপাতিও আছে এখানে, হচ্ছে গিয়ে এমন বিজনেসই হচ্ছে গিয়ে আপনার ইনভেস্ট করতে হবে ওই ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে, যে জায়গায় হচ্ছে আপনার রিলেশনটা উল্টা, মানে হচ্ছে এক জায়গায় লস করলে আরেক জায়গায় প্রফিট হবে। এইরকম বিজনেসের ক্ষেত্রে, ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে অলওয়েজ এইরকম বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে হয়, বুঝছেন। এইখানে একটা চিন্তা ভাবনার বিষয় আছে, ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু চিন্তা ভাবনার বিষয় আছে, বুঝছেন বেঞ্জামিন ভাই। আপনি যে হুট করেই হচ্ছে কি দুই জায়গায় বিজনেস করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না, অত সহজ না। ওইখানে আপনার চিন্তা করতে হবে যে ইনভেস্টমেন্টের মধ্যে কি ওই যে সস আর ওই ইয়ার মতো সম্পর্ক আছে, সস আর বার্গারের মতো সম্পর্ক, নাকি ধরেন বার্গার আর প্যাটিসের মতো সম্পর্ক। ধরেন বার্গার যদি কেউ না খায় তাহলে প্যাটিসের দিকে যাবে, ওরকম সম্পর্ক, বুঝছেন। আচ্ছা, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, এই তো। আচ্ছা, এখন দেখেন অন্যান্য কিছু কার্যাবলীও আছে, যেমন কি পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে সেইটা ওনার হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, কাঁচামাল যদি আমি বেশি কাঁচামাল একদম আম, মানে সংগ্রহ করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আমার 60% কাঁচামাল পচে গেছে, হ্যাঁ, বা হচ্ছে নষ্ট হয়ে গেছে।
তো সেখানে আমার লস না। তো আমার প্রত্যেকদিন কি পরিমাণ কাঁচামাল দরকার হবে, ঠিক আছে, এই সংক্রান্ত আমার ডিসিশনও নিতে হবে। কোন জায়গা থেকে আমার কাঁচামালটা কালেক্ট করতে হবে সেই সংক্রান্ত ডিসিশনও আমার নিতে হবে, ঠিক আছে। আবার দেখা যায় যে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ নিজের কাছে রাখা উচিত, ওই যে তারল্য সংকট বা তারল্য জিনিসটা, আর কি পরিমাণ হচ্ছে কি আপনার ইনভেস্ট করতে হবে এই জিনিসটা, এইটাও হচ্ছে কি আপনার ডিসিশন নিতে হবে। তারপর হচ্ছে কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে এবং কতটুকু আবার প্রাপ্য প্রদান করতে হবে, মানে ওই যে ধরেন তহবিল সংগ্রহের বিষয়টাই যখন আসে তখন কস্টের বিষয়টাও চলে আসে, ঠিক আছে, কস্টের বিষয়টাও চলে আসে। তো আমার হচ্ছে কতটুকু কস্ট কাকে প্রোভাইড করতে হবে সেটাও আরেকটা সিদ্ধান্ত, ঠিক আছে। এই এইটা আমি হচ্ছে গিয়ে মেইনলি ফাইন্যান্সের জন্য ফলো করছি হচ্ছে এসএসসির ফাইন্যান্স বইটা, ওইটা আপনারা পড়তে পারেন, ঠিক আছে। আমার যে লেকচার সেটা শুনলেও হবে, সেটা একই জিনিস, মানে আপনার ইয়া করতে পারবেন, ঠিক আছে। ব্যাংকিং এর ক্ষেত্রে কিছু ডিফারেন্ট জিনিস আছে, ওগুলো হচ্ছে গিয়ে আমি আমার স্লাইডে নিয়ে আসবো, স্লাইড পড়লে ইনাফ, ঠিক আছে। আপনি যদি বই পড়তে চান আপনি হচ্ছে গিয়ে ওই যে ফিনান্সের বইটা পড়তে পারেন, ঠিক আছে। এবার দেখেন অর্থায়নের উৎস, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শুরু হইতেছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, কোন আমাদের প্রশ্ন কিন্তু এরকম আসে যে কোনটা স্বল্প মেয়াদী উৎস, অর্থায়নের উৎস কোনটা, আপনার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটা, প্রাতিষ্ঠানিক উৎস কোনটা, অপ্রাতিষ্ঠানিক উৎস, ঠিক আছে। এই এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। হ্যাঁ, ফাইন্যান্স থেকে প্রশ্ন আসলে আমরা ধারণা করতে পারি অর্থায়নের উৎস থেকে হচ্ছে একটা দুইটা প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তো এই উৎসগুলাকে আমার ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। যেমন দেখেন, আমাদের প্রথমে দেখেন অর্থায়ন উৎসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অভ্যন্তরীণ উৎস আর বহিস্থ উৎস। মানে আপনি একদম সিম্পলি চিন্তা করেন, ঠিক আছে, আপনি একজন বিজনেসম্যান হিসেবে চিন্তা করেন যে আপনি একজন বিজনেসম্যান। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি আপনার হচ্ছে গিয়ে এক মালিকানা বিজনেস, ঠিক আছে, এক মালিকানা বিজনেস ওইভাবেই চিন্তা করেন। চাইলে আপনি টাকাটা নিজের পকেট থেকে দিতে পারেন না, নিজের পকেট, ধরেন আপনার 10,000 টাকা লাগবে বিজনেসে, আপনি টাকাটা নিজের পকেট থেকে দিতে পারেন, ঠিক আছে। আবার আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে টাকাটা লোন নিয়ে আসতে পারেন, বাইরে থেকে হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারেন তহবিলটা, ঠিক আছে, ফান্ডটা নিয়ে আসতে পারেন। তাইলে দেখেন আপনার উৎসকে কয় ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ উৎস বহিস্থ উৎস দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মালিক যদি নিজের পকেট থেকে দেয় বা হচ্ছে গিয়ে সেটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর যদি হচ্ছে গিয়ে বাইরে কোনো জায়গা থেকে নিয়ে আসে সেটা হচ্ছে বহিস্থ উৎস, ঠিক আছে। আর তাইলে হচ্ছে কি দেখেন এটা জিনিসটা কিভাবে, হ্যাঁ, মূল আর অভ্যন্তরীণ তহবিল উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, মালিকানা ভিত্তিক আর মুনাফা ভিত্তিক। আরেকটা যেটা হইতে পারে অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিজনেসে কি হয়, মুনাফা জেনারেট হয়, তো তাই না। তো মুনাফাটাকে আমি যদি হচ্ছে গিয়ে মুনাফার উপরে কার অধিকার বলেন তো। আপনি একটা বিজনেস করছেন, তো এই বিজনেসের মুনাফা কি, মুনাফা কার, আপনি বিজনেসে মূলধন দিলেন, বিজনেসের রিস্ক বিয়ার করলেন। ইংলিশ টার্ম এইটা তো হচ্ছে গিয়ে দেখেন, আপনি যদি হচ্ছে বাংলা টার্ম জানেন এটা আপনি ইংলিশ টার্মও আপনি বুঝবেন, ঠিক আছে। এটা এটা কোনো হচ্ছে গিয়ে জিনিস নাই, মানে কোনো যেগুলো হচ্ছে গিয়ে উল্টা পাল্টা ওগুলো হচ্ছে গিয়ে আমি দিয়ে দিছি ইংলিশ টার্ম যেগুলা। বাংলা টার্ম যদি আপনি বুঝেন তাহলে ইংলিশ টার্মও আপনি বুঝবেন, কোনো ইয়া না, এটা কোনো ডিফারেন্স কোনো বিষয় না। আচ্ছা, তারপরেও আমি হচ্ছে কি সামনে থেকে এটা রাখবো। আজকের ইয়াটা তো খুবই বেসিক, আজকে হচ্ছে গিয়ে যতটুকু দরকার আমি ততটুকু রেখেছি, সমস্যা নেই। আজকে জাস্ট আপনি কনসেপ্টটা বুঝুন, ফিনান্সের জিনিসগুলো কনসেপ্টটা বুঝলেই না। এখন দেখেন মালিকানা ভিত্তিক যেটা হচ্ছে কি আপনার ওনারশিপ, ওনার যেটা হচ্ছে গিয়ে ইয়া করে, মালিকানা ভিত্তিক ও আচ্ছা হ্যাঁ, মুনাফা যেটা বলতেছি, মুনাফা হচ্ছে কি মালিকের। এখন মালিক যদি না নিয়ে মুনাফাটা, ধরেন আপনার মুনাফা হইলো 10,000 টাকা, 10,000 টাকাই পুরাটা হচ্ছে গিয়ে সে মুনাফা মানে পুরা মুনাফাটাই সে উঠাইলো না, মালিক পুরাটাই নিল না। সে হচ্ছে কি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কি করব, আমার তো হচ্ছে সামনে উম বিজনেসে হচ্ছে গিয়ে দুঃসময় আসতে পারে, বিজনেসে বিভিন্ন ট্র্যাজিক পয়েন্ট আসতে পারে, ঠিক আছে, দুঃসময় আসতে পারে, তখনকার জন্য আমি হচ্ছে গিয়ে একটা তহবিল তৈরি করি। আমি হচ্ছে 2,000 টাকা করে আমার হচ্ছে গিয়ে ক্যাশ বাক্সে রেখে দিব প্রত্যেক দিন,
ঠিক আছে? মানে প্রত্যেকদিন না, প্রত্যেক মাসে আমার যদি মাসিক ইনকাম 10,000 হয়, আমি 2,000 টাকা করে রেখে দিব। এই যে সে একটা তহবিল বানাইলো, এইটার বলে হচ্ছে কি আপনার কি বলে, সঞ্চিত তহবিল, যে দুঃসময়ের জন্য, বা হচ্ছে গিয়ে অনেক সময় হইতে পারে যে আপনি এর থেকে, এ সাহেবের থেকে অনেক বড় একটা লোন নিছেন, এ সাহেবের থেকে অনেক বড় অ্যামাউন্টের একটা লোন নিছেন। হ্যাঁ, ধরেন 1 লক্ষ টাকা। ঠিক আছে? আপনার হচ্ছে 5 বছর পরে আপনার হচ্ছে ওরে পে করতে হবে। হ্যাঁ, আর এ সাহেব খুবই পাওয়ারফুল মানুষজন। ঠিক আছে? আপনি কি করলেন, আহ, আপনি তো অল্প, মানে স্বল্প টাকা পয়সার বিজনেস করেন, আপনি হচ্ছে কি করলেন, প্রত্যেকদিন 500 টাকা 500 টাকা করে আপনি হচ্ছে গিয়ে ক্যাশ বাক্সে রাখতে শুরু করলেন। ঠিক আছে? তো এই যে আপনি টাকাটা রাখলেন, সঞ্চয় করে রাখলেন, এইটাকে বলে সঞ্চিত তহবিল। ঠিক আছে? সঞ্চিত তহবিল বিভিন্ন উদ্দেশ্যে রাখা হয়। ঠিক আছে? আরো কিছু কিছু ব্যাপার আছে। এই যে দেখেন, প্রতিষ্ঠানটা যদি এক মালিকানা ভিত্তিক বা অংশীদারি ব্যবসায় হয়, তাহলে মালিক বা অংশীদার বৃন্দ যে তহবিল ব্যবসায় বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরে প্রতিষ্ঠানটা যদি যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে কি, কোম্পানি বিজনেস হয়। হ্যাঁ, কোম্পানি যদি বিজনেস হয় সেক্ষেত্রে হচ্ছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে। আমরা সামনে পড়বো শেয়ার কি জিনিস, ঋণপত্র কি জিনিস, ডিবেঞ্চার কি জিনিস। তো এখন আপনারা হচ্ছে কি শেয়ার জিনিসটা হচ্ছে এভাবে বুঝেন যে যৌথ মূলধনী ব্যবসায় তো হচ্ছে অনেক বড় অ্যামাউন্টের মূলধন নিয়ে কাজ করে। তো ধরেন অনেক বড়, ধরেন 100 কোটি টাকার বিজনেস, 100 কোটি টাকার মূলধনের বিজনেস, এত বড় একটা মূলধন কি আপনি ছোট 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 অনেকগুলা খণ্ডে বিভক্ত করেন। ঠিক আছে? ছোট ছোট খণ্ডে বিভক্ত করেন। ধরেন 10 টাকা 10 টাকা করে, 10 টাকা 10 টাকা করে আপনি যদি হচ্ছে গিয়ে বিভক্ত করেন, এই যে 10 টাকা করে প্রত্যেকটা ইউনিট তৈরি হইল না মূলধনের, এই ইউনিটটাই হচ্ছে গিয়ে আপনার শেয়ার। বুঝতে পারছি? এই ইউনিটটাই হচ্ছে শেয়ার। তো যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে এরকম দেখা যায় মূলধনের অনেকগুলো ছোট 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 খণ্ড থাকে। এই খণ্ডগুলোকে বলা হয় শেয়ার। তো এই শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিলটা সংগ্রহ হয়। ঠিক আছে? 100 কোটি টাকা ধরেন যদি একজনে হচ্ছে প্রোভাইড করতো, তাহলে কি হইতো, অনেক বড় একটা অ্যামাউন্ট প্রোভাইড করা লাগতো। একজনের পকেট থেকে এত বড় একটা অ্যামাউন্ট প্রোভাইড করা অনেক সময় পসিবল হয় না। অনেক বড় অ্যামাউন্ট প্রোভাইড করা মানে অনেক বড় রিস্ক কাঁধে নেওয়া। তো অনেক বড় রিস্ক না নিয়ে, একজনে এত বড় রিস্ক না নিয়ে আপনার হচ্ছে অনেক মানুষ ইনভলভ হয় এই বিজনেস গুলাতে, যৌথ কোম্পানি বিজনেসে। আর হচ্ছে গিয়ে আপনার তাহলে রিস্কটাও হচ্ছে ডাইভার্স হয়ে যায়, এতগুলা মানুষের মধ্যে ডাইভার্স হয়ে যায়। ঠিক আছে? 10 টাকা আপনার পকেট থেকে চলে গেলে আপনার বেশি দুঃখ লাগবে, নাকি ওই 100 কোটি টাকা আপনার পকেট থেকে চলে গেলে আপনার বেশি দুঃখ লাগবে, বলেন তো কোনটা? আপনার পকেট থেকে যদি 100 কোটি টাকা চলে যায়, তাহলে তাহলে কি দুঃখ লাগবে? নাকি হ্যাঁ, 100 কোটি টাকা দুঃখ, ওই দুঃখে আপনি মনে করেন পাগল টাগলও হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আহ, এটাই হচ্ছে কথা। তো মূলধনের আপনি যদি হচ্ছে ছোট ছোট খণ্ড বিভক্ত করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার রিস্কটাও হচ্ছে এতজন মানুষের মধ্যে ডাইভার্স হয়ে যায়। বুঝতে পারছি? তো এই যে ছোট ছোট খণ্ড, মূলধনের ছোট ছোট খণ্ড, এটাকে বলতেছে শেয়ার। তো যৌথ মূলধনী ব্যবসাও আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে হচ্ছে সাত, মানে উদ্যোক্তার যে সংখ্যা, মালিকের যে সংখ্যা 7 থেকে আপনার শেয়ার দ্বারা সীমিত। কিন্তু প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2 থেকে 50 জন। এবং এই প্রাইভেট লিমিটেড এর ক্ষেত্রে কিন্তু আপনার আম, এই যে ধরেন আপনি 50 জন নিয়ে হচ্ছে কি বিজনেসটা স্টার্ট করলেন, এই 50 জনের মধ্যেই আপনার শেয়ার ক্রয় বিক্রয় হইতে পারবে। ঠিক আছে? আর পাবলিক মানে আমরা যে হচ্ছে কি শেয়ারটা কিনে থাকি বাজার থেকে, মূলত সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার। ঠিক আছে? বাইরে থেকে আমরা শেয়ার ক্রয় করতে পারি। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে পাবলিক ফাইন্যান্সের আরেকটা, আপনি যেটা বললেন আহমেদ ভাই, সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্সের আরেকটা জিনিস, যে যে গরিব, যার ইনকামই ধরেন হচ্ছে 10 টাকা, তার হচ্ছে পকেট থেকে 10 টাকা চলে গেলে তার দুঃখ ইকুয়ালস টু হচ্ছে যে হচ্ছে বড় লোক, তার পকেট থেকে হচ্ছে গিয়ে আহ, আহ, 100 কোটি টাকা চলে গেলে যে দুঃখ, সেটা সমান আর কি। যার যেরকম আয় তার সেরকম ব্যয়। বলে না যে যার যত বড় মাথা তার তত ব্যথা, এরকম একটা কথা আছে না, ওইটা। এখন অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে দেখেন যে কি কি আছে, অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল, যেটা বললাম যে আপনার হচ্ছে গিয়ে 10,000 টাকা
পুরাপুরি আপনি হচ্ছে গিয়ে না তুলে 10,000 টাকার মুনাফা পুরোপুরি না তুলে আপনি হচ্ছে প্রত্যেক মাসে যদি হচ্ছে গিয়ে ধরেন 2,000 টাকা 2,000 টাকা করে এরকম হচ্ছে ধরেন জমা রাখেন, একটা তহবিলের মধ্যে জমা রাখেন, সেইটা হচ্ছে সেইটাকে বলা সঞ্চিত তহবিল বা অবন্টিত মুনাফা। সেই তহবিলটাকে, এটা আপনার হচ্ছে গিয়ে কোম্পানির ক্ষেত্রেও হইতে পারে। যেমন যেমন ধরেন কোম্পানিতে শেয়ার আমরা আম, ধরেন আপনি একটা কোম্পানিতে শেয়ার কিনছেন, শেয়ার কিনলে আপনি কি পাওয়ার উদ্দেশ্যে আপনি শেয়ারটা কিনছেন? মুনাফা পাওয়ার উদ্দেশ্যে শেয়ার কিনছেন না? আর কোম্পানিরও তো ওরকমই, যে কোম্পানি হচ্ছে কি শেয়ারটা যে বিক্রি করবে, সে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মুনাফা তাকে দিতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে কোম্পানির মুনাফা হইল না, ক্ষতি হইল, হ্যাঁ, কিন্তু তখন যদি শেয়ার হোল্ডারদের মধ্যে আপনার মুনাফাটা বন্টন না করা হয়, তাহলে কি হয়, অনেক সময় হচ্ছে গিয়ে আপনার কি হয়, এটা লভ্যাংশ সমতাকরণ তহবিলে বলতেছি, ঠিক আছে? অনেক সময় কি হয় যে আপনার কোম্পানির সুনামটা কমে যায়, কোম্পানির গুডউইলটা কমে যায়, ঠিক আছে? ধরেন আপনার কোম্পানি অলওয়েজ আপনাকে 50 টাকা, 70 টাকা, 80 টাকা, এরকম একটা কোম্পানি, ধরেন এই কোম্পানি, আমি ধরেন খুব এলোমেলো বলতেছি এরকম, এই কোম্পানি আর একটা কোম্পানি হচ্ছে বি কোম্পানি, ঠিক আছে? ধরেন এই কোম্পানি প্রত্যেক মাসে হচ্ছে গিয়ে তার শেয়ার হোল্ডারদেরকে কিছু কিছু টাকা দেয়। আর বি কোম্পানি ধরেন হচ্ছে প্রথম মাসে 100 টাকা দিছে, তারপর আর লভ্যাংশের কোনো খবর নাই, তারপর আর প্রফিটের কোনো খবর নাই, ঠিক আছে? আর এই কোম্পানি ধরেন প্রথম মাসে দিছে 50 টাকা, তারপরের মাসে দিছেন ধরেন 40 টাকা, তার মাস পরের মাসে ধরেন দিছে তো 30 টাকা, সে দিতেই আছে, সে দিতেই আছে, ঠিক আছে? তার মানে লভ্যাংশ দেওয়াটা খুবই রেগুলার। আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার, মানে শেয়ারের ইনভেস্টর, আপনি কোন কোম্পানির হচ্ছে গিয়ে শেয়ারটা ক্রয় করবেন বলেন? আপনি ধরেন এত কিছু জানেন না, এত ফাইন্যান্সিয়াল নলেজ আপনার নাই, আপনি কোন কোম্পানিটা চুজ করবেন? এই কোম্পানি, কারণ এই কোম্পানি হচ্ছে কি প্রত্যেক মাসেই হচ্ছে কিছু কিছু টাকা তার শেয়ার হোল্ডারদেরকে টাকা দিচ্ছে, ঠিক আছে? তো দেখেন শেয়ারের ক্ষেত্রেও কিন্তু এই যে এই কোম্পানি তাহলে একটা ভালো গুডউইল হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বি কোম্পানি কি করতেছে, বি কোম্পানি হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে তার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ না দেওয়ায় সে হচ্ছে সুনামটা হারাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, লভ্যাংশ হারাচ্ছে, মানে এখানে হচ্ছে গিয়ে প্রথমবার সে অনেক লভ্যাংশ দিছে কিন্তু পরে দিতে পারে নাই। তো এই কারণে এই যে সুনাম ক্ষুণ্ণ হইতে পারে, এইটার কারণে কি করে কোম্পানিগুলা কি করে, যে আহ, ধরেন নিট মুনাফা হইছে 1 লাখ টাকা, 1 লাখ টাকার পুরাটা হচ্ছে গিয়ে আপনার শেয়ার হোল্ডারদের কাছে না দিয়ে কিছু অংশ হচ্ছে গিয়ে আপনার লভ্যাংশ হিসেবে না দিয়ে, এই পুরো 1 লাখ টাকা লভ্যাংশ হিসেবে না দিয়ে কিছু অংশ টাকা, ধরেন 50% টাকা বা 10% টাকা, একটা অ্যামাউন্ট নিজের কাছে তহবিল করে রেখে দেয়। এই তহবিল জানো হচ্ছে গিয়ে সামনে যখন হচ্ছে লস হবে বা হচ্ছে আপনার হচ্ছে আহ, যখন লস হবে বা হচ্ছে গিয়ে বিজনেস ইকোনমি ভালো মতো রান করবে না, তখনও যেন সে নিয়মিত শেয়ার হোল্ডারদের কাছে লভ্যাংশটা দিতে পারে, ঠিক আছে? এই তহবিলটাকে বলে লভ্যাংশ সমতাকরণ তহবিল, ঠিক আছে? এটাকে বলে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এটা হচ্ছে অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল, আর এটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। বুঝতে পারছি সবাই জিনিসটা? কেউ না বুঝলে আপনারা বললেন। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে হচ্ছে কি যে জিনিসগুলো হচ্ছে কি বুঝার মতো জিনিস সেগুলো এই হচ্ছে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অভ্যন্তরীণ উৎসটা হচ্ছে গিয়ে তাহলে আমরা বুঝে গেলাম। এবার আসেন আমরা বহিস্থ তহবিল থেকে হচ্ছে গিয়ে শর্টে আরেকটু। আচ্ছা, ঠিক আছে। ধরেন মুনাফা, আপনার হচ্ছে অভ্যন্তরীণ উৎস, অর্থায়নের উৎস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, বিজনেসের ভিতরেই আপনি ইন্টারনালি হচ্ছে ফান্ড কালেক্ট করতেছেন, আর একটা হচ্ছে বহিস্থ, বাইরে থেকে আপনি লোন প্রোভাইড করতেছেন, বাইরের মানুষ এখানে ইনভলভ করতেছেন, ঠিক আছে? বহিস্থ তহবিল। তো তহবিল হচ্ছে দুইটা, অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল আর বহিস্থ তহবিল থেকে বহিস্থ উৎস থেকে তহবিল। আর অভ্যন্তরীণ উৎস হচ্ছে কি দুই রকম, একটা হচ্ছে মালিক আপনাকে প্রোভাইড করবে, মালিক আমি আমার পকেট থেকে দিচ্ছি, ঠিক আছে? তো মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস হচ্ছে কি মালিকের যেরকম প্রকৃতি সেরকম হচ্ছে গিয়ে তার হচ্ছে মূলধনটা থাকবে। মালিকের মূলধন হইতে পারে বা শেয়ার হইতে পারে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার, যৌথ মূলধনী কোম্পানি বা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে আপনার শেয়ার হইতে পারে, ঠিক আছে? আর মুনাফা ভিত্তিক বা অভ্যন্তরীণ উৎস যেটা, মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস যেটা, সেইটা হচ্ছে আপনার মুনাফার কোনো একটা অংশ, মুনাফার কোনো একটা অংশ আপনি সঞ্চিত তহবিল, না 1.5 ঘন্টা, 7:30 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? আচ্ছা,
দেখেন, মুনাফার কোনো একটা অংশ, ঠিক আছে, মুনাফার পুরা ধরেন, মুনাফা ধরেন 10,000 টাকা হইলো, 10,000 টাকার একটা অংশ আমি যদি তহবিল হিসেবে রেখে দিই, আমি যদি হচ্ছে গিয়ে একটা আমার ক্যাশ বাক্সে ছোট করে রেখে দেই, সেটা হচ্ছে গিয়ে একটা তহবিল হিসেবে থাকলো। আমি হচ্ছে গিয়ে ওই টাকাটাও, মুনাফার ওই টাকাটাও আমি হচ্ছে গিয়ে অর্থায়ন হিসেবে, মানে আমি আমার আমার যখন হচ্ছে টাকা লাগবে, কোনো জায়গায় ফান্ড লাগবে, তখন ওই টাকাটাও আমি ইউজ করতে পারি। আর লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার হচ্ছে কোম্পানির সুনাম নির্ভর করে শেয়ার হোল্ডারদেরকে রেগুলার লভ্যাংশ না দিলে, ঠিক আছে, রেগুলার লভ্যাংশ না দিলে অনেক সময় সুনামটা ক্ষুণ্ণ হয়। তো এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানিরা কি করে, এক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন আপনার পুরা টাকাটাই লভ্যাংশ হিসেবে ডিক্লেয়ার না করে, ধরেন হচ্ছে 1,00,000 টাকা যদি হচ্ছে গিয়ে আপনার লাভ হয়, নিট লাভ হয়, তাহলে 1,00,000 টাকাই তারা হচ্ছে গিয়ে ইয়াতে দেয় না, মানে লভ্যাংশ হিসেবে না দিয়ে একটা টাকা, ছোট একটা অ্যামাউন্ট, বা হচ্ছে গিয়ে ধরেন এই যে 10,000 টাকা, 10,000 টাকা আপনার হচ্ছে গিয়ে আম, একটা তহবিলে রেখে দেয়, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে আপনার ক্যাশ বাক্সে আলাদা করে রেখে দেয়, ঠিক আছে। এই যে তারা আলাদা করে রেখে দিল, পরবর্তীতে যখন হচ্ছে নেট লস হবে, কোম্পানির লস হবে, বা হচ্ছে গিয়ে অর্থনীতি ভালোভাবে রান করবে না, বিজনেস ভালো যাচ্ছে না, তখনও তারা যেন হচ্ছে গিয়ে লভ্যাংশটা দিতে পারে। হ্যাঁ, সেই জন্য, সেই উদ্দেশ্যে। তো এটাকে বলতেছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আর হচ্ছে অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল, যেটা বললাম যে আপনি মুনাফা পুরাটাই হচ্ছে গিয়ে উইথড্র না করে আপনি একটা অংশ আলাদা করে রাখলেন, সেটা বিভিন্ন উদ্দেশ্যে হইতে পারে, পরবর্তীতে হচ্ছে বড় দেনা পরিশোধের জন্য হইতে পারে, বা হচ্ছে পরবর্তীতে দুর্যোগ মোকাবেলার জন্য হইতে পারে, যে কোনো কিছুর জন্য আপনি একটা তহবিল বানিয়ে রাখলেন, যে মুনাফা থেকেই ছোট একটা অ্যামাউন্ট, ছোট একটা পেটি ক্যাশ অ্যামাউন্ট, ঠিক আছে। হ্যাঁ, মুনাফা দিয়ে যত কিছু করা যায় সেটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এই, আর বহিস্থ উৎস, এখান থেকে হচ্ছে কি আপনার কিছু কিছু জিনিস আপনারা জানেন, আর কিছু কিছু জিনিস আপনারা জানেন না। যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি হচ্ছে একটু ডিটেলস বলেছি, ঠিক আছে। যে প্রাপ্য বিল বাট্টাকরণ, বিল বাট্টাকরণ, প্রাপ্য বিল আর পদেয় বিল, দেখেন এই যে স্বল্প মেয়াদীর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক একটা, অপ্রাতিষ্ঠানিক একটা। হ্যাঁ, তো প্রাতিষ্ঠানিক গুলা কি কি, অপ্রাতিষ্ঠানিক গুলা কি কি, এগুলা মনে রাখবেন, এগুলা দিয়ে প্রশ্ন হয়, ঠিক আছে। তো বিল বাট্টাকরণ, এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেকে প্যারা খায়, বুঝতে পারে না, ঠিক আছে। বিলের জিনিসটা কি, বিলের জিনিসটা হচ্ছে এই ধরেন, এই যে মিস্টার সাম, ঠিক আছে, মিস্টার সাম উনি কি করছে, উনি হচ্ছে গিয়ে বিক্রি করছে টাকা, মানে উনি হচ্ছে গিয়ে ধরেন 100 টাকার একটা পণ্য, 100 টাকা একটা পণ্য বিক্রি করছে, ঠিক আছে, কার কাছে, মিসেস রিতের কাছে, ঠিক আছে, 100 টাকার পণ্য বিক্রি করছে। তাইলে কি হয়েছে, মিস্টার সাম বিক্রি করছে। তো এখন মিসেস রিতের কাছে টাকা পয়সা নাই, এখন টাকা পয়সা নাই। হ্যাঁ, এরকম হইতেই পারে, আপনার বিজনেসে এমন হইতেই পারে যে আপনার কাছে টাকা পয়সা নাই, ফান্ডের ক্রাইসিস। তখন আপনি কি বলছেন, মিস্টার স্যামকে একটা কথা বলছে, আচ্ছা ঠিক আছে সাম ভাই, আমার আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, তো আপনারা কি করতেছি, আমি আপনারে হচ্ছে গিয়ে 3 মাস পরে আমি আপনাকে টাকাটা দিব। এন্ড মিস্টার সাম বলছে কি যে আচ্ছা ঠিক আছে, 3 মাস পরে আপনি টাকাটা তো দিবেন, কিন্তু এইটার আপনার ইয়াটা কোথায়, মানে প্রমাণটা কোথায়? হ্যাঁ, 3 মাস পরে যে আপনি টাকাটা দিবেন, যদি আপনি আমি টাকাটা না পাই। পরে মিসেস রিদ বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি এত বেশি চিন্তা করেন না সাম ভাই, আমি হচ্ছে কি এই যে একটা বিল অফ এক্সচেঞ্জ, একটা পিস অফ পেপারে আমি লিখে দিচ্ছি যে আমি আপনাকে হচ্ছে কি 3 মাস পরে এই 100 টাকা আপনাকে পেমেন্ট করে দিব, ঠিক আছে, 3 মাস পরে। হুম। তো বিল অফ, এইটাকে বলা হচ্ছে কি বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে। এই যে আপনার হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের মধ্যে দুইজনে হচ্ছে সই করে দিতেছে, এই জিনিসটাকে বলতেছে বিল অফ এক্সচেঞ্জ, এটাকে বলতেছে বিল। হ্যাঁ, মিস্টার সামের কাছে এটা হচ্ছে প্রাপ্য বিল, মিসেস রিতের কাছে এটা হচ্ছে প্রদেয় বিল। মিসেস রিত কি টাকাটা দিবে, প্রদেয়, তার কাছে প্রদেয়। আর মিস্টার সাম হচ্ছে টাকা পাবে, প্রাপ্য, তার কাছে টাকাটা প্রাপ্য, ঠিক আছে, বা রিসিভেবল, ঠিক আছে। আমি যদি ইংলিশে বলি তাহলে আরো সহজ হবে, বিল রিসিভেবল, মিস্টার সামের কাছে বিল রিসিভেবল, মিসেস রিতের কাছে হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে পেয়েবল, বিল পেয়েবল, ঠিক আছে। তো অন ম্যাচুরিটি
ডেট পেমেন্ট ধরেন হচ্ছে 3 মাস পরে আপনার হচ্ছে মিসেস রিদ মিস্টার সামকে ক্যাশের টাকাটা প্রোভাইড করে দিবে, ঠিক আছে? এই এই হচ্ছে গিয়ে আপনার প্রসেস। কিন্তু মিস্টার সামের কি হয়েছে, মিস্টার সামের তো 3 মাস পরে টাকাটা পাবে। মিস্টার সাম কি করলো, 1 মাস পরে হচ্ছে তার টাকাটা প্রয়োজন পড়ে গেল। ঠিক আছে, বিজনেসে আপনার হচ্ছে বিজনেস চালাইতে হইলে আপনার তো হচ্ছে টাকাটা প্রয়োজন হইতেই পারে। এখন মিস্টার সামের টাকাটা প্রয়োজন, মিস্টার সাম কি করবে, মিস্টার সাম হচ্ছে ব্যাংকে যাবে, কমার্শিয়াল যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যাবে, ঠিক আছে? ধরেন এবি ব্যাংকে গেল, এবি ব্যাংকে গেল, ঠিক আছে? এবি ব্যাংকে বলল যে আমার কাছে তো এরকম একটা পিস অফ পেপার আছে, মিসেস রিতের কাছে আমি টাকা পাই, 3 মাস পরে লোক টাকা দিবে, কিন্তু আমার হচ্ছে টাকাটা এখনই প্রয়োজন। হ্যাঁ, ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ব্যাংক তখন হচ্ছে টাকাটা মিস্টার সামকে প্রোভাইড করে দিবে। হ্যাঁ, মিস্টার সামকে প্রোভাইড করে দিবে। এখন ব্যাংকেরও তো কিছু, এবং হচ্ছে ওই ওই যে 3 মাস পরে, হ্যাঁ, মানে যখন হচ্ছে পেমেন্টের সময় আসবে, তখন কি করবে এবি ব্যাংক, তখন কিন্তু এবি ব্যাংক হচ্ছে রিসিভেবলের মালিক, তখন হচ্ছে এবি ব্যাংক এই মিসেস রিদকে ধরবে যে টাকা দে, ঠিক আছে? তখন মিসেস রিদ ব্যাংকে ওই 100 টাকা দিয়ে দিবে। কিন্তু এখানে কি আছে, এখানে ব্যাংকের হচ্ছে কি এই যে সার্ভিস প্রোভাইড করতেছে ব্যাংক, ব্যাংকের একটা রিস্ক আছে না? ব্যাংক তো এই মিসেস রিদকে হচ্ছে খুঁজে নাও পাইতে পারে, তাই না? আবার হচ্ছে এই যে ব্যাংক যে আপনার হয়ে কাজটা করতেছে, আপনাকে যে হচ্ছে টাকাটা প্রোভাইড করতেছে, আপনাকে যে হচ্ছে কি এত বড় সুবিধাটা দিচ্ছে, তাহলে ব্যাংকের তো কিছু ইনকামের ব্যাপার আছে। তো কি করবে, আপনাকে 1 মাস পরে যে হচ্ছে মিস্টার সাম যখন এসে বলবে এবি ব্যাংকে আমারে টাকা দেন এই বিল অফ এক্সচেঞ্জের বিনিময়ে, তখন ব্যাংক কি করবে, ব্যাংক কিন্তু 100 টাকাই তাকে প্রোভাইড করবে না। ব্যাংক বলবে আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে কি করবেন, এখন যেহেতু আপনি সময়ের আগেই বিলটা হচ্ছে বাট্টা করে ফেলতেছেন, এটাকে বলে ডিসকাউন্টিং, ঠিক আছে? আপনি বিলটাকে হচ্ছে গিয়ে খরচ করে ফেলতেছেন, ফেলতেছেন ডিসকাউন্টিং করে ফেলতেছেন, আপনি হচ্ছে 100 টাকাই আপনি পাবেন না, আপনি টাকা পাবেন 80 টাকা। মিস্টার স্যাম বলছে আচ্ছা ঠিক আছে, 80 টাকা হইলেই আমার হয়, আপনি হচ্ছে গিয়ে টাকাটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে? তো 3 মাস পরে যখন হচ্ছে টাকা পেমেন্টের সময় আসবে, ম্যাচুরিটির সময় আসবে, তখন টাকা পেয়েবল হবে এই যে এবি ব্যাংক আর মিসেস রিতের সাথে। তখন যেহেতু মিস্টার সাম টাকা তো অলরেডি পেয়ে গেছে, মিস্টার সাম কিন্তু তখন হচ্ছে আর লেনদেনের ওই পর্যায়ে থাকবে না, ঠিক আছে? লেনদেনের কোনো জায়গায় থাকবে না। বুঝতে পারছি এই জিনিসটা কি হয়েছে, বুঝতে পারছি জিনিসটা। মিস্টার স্যামের কাছে জিনিসটা হয়েছে বিল রিসিভেবল, আর মিসেস রিতের কাছে জিনিসটা হয়েছে পেয়েবল। 20 টাকা লস হয়েছে, কিন্তু হচ্ছে কি আপনার টাকাটা লিকুইডিটি, ওর যে লিকুইডিটির প্রয়োজন হয়েছে ওইটা তো হচ্ছে কি ওই পেয়ে গেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে ব্যাংকের লাভ হয়েছে। স্যামের লস, কিছুটা তো লস হয়েছে, লস না মানে হচ্ছে কিছুটা তো ওইভাবেই তো হচ্ছে কি ও বিচার বিবেচনা করে বিল অফ এক্সচেঞ্জে নামছে, তাই না? বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার হচ্ছে 100 টাকার পণ্য একটু বেশি বেশি ইয়াতে রাখা হয় যে আচ্ছা মিস্টার সাম ধরেন 100 টাকার পণ্য ওর কাছে দিল, তো ও বললো যে তো 3 মাস পরে দিবে, তো সেখানে ধরেন 120 টাকা ওর কাছ থেকে রাখলো। তো এখন ধরেন হচ্ছে 120 টাকা যদি রাখে, তাহলে ধরেন হচ্ছে, ধরেন 80 টাকার পণ্যই, ধরেন 80 টাকার পণ্যই ওই হচ্ছে কি 100 টাকা রাখলো। যেহেতু হচ্ছে কি আপনার টাকাটা মানে সাম কেন রিতকে টাকা দিবে, সাম রিতকে টাকা দিচ্ছে না তো, রিতই তো টাকা দিচ্ছে। রিত এখানে কনসার্ন যে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ মানে এটা, বিল অফ এক্সচেঞ্জ আপনি যে কোনো সময় বাট্টা করতে পারেন, মিসেস রিত এটা জানে, এটা কনসার্নের কোনো প্রয়োজন নাই, যে কোনো সময় বাট্টা করতে পারবে কমার্শিয়াল ব্যাংকের কাছে। এন্ড কতদিনে বাট্টা করতেছে এইখানে ইন্টারেস্ট, মানে এখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা ইন্টারেস্ট দিতে হয় কি না। আচ্ছা দেখেন, এটা কতদিন কতদিন পর সে বাট্টা করতেছে এইটার উপর হচ্ছে গিয়ে ডিপেন্ড করে, মানে ধরেন হচ্ছে ইন্টারেস্ট যদি আপনি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ ওভাবে রাখতে পারেন, মানে রাখতে চান, তাহলে হচ্ছে রাখতে পারেন। আচ্ছা, বিল যে এক্সচেঞ্জ হচ্ছে ব্যাংকের কাছে, সেটা হচ্ছে কনসার্ন লাগবে না। স্যাম হচ্ছে এটা জানানোর দরকার নাই তো, মিসেস রিদ তো হচ্ছে গিয়ে আপনার 3 মাস পরেই হচ্ছে গিয়ে টাকা দিচ্ছে, ঠিক আছে? মিসেস রিদ কিন্তু টাকা দিচ্ছে না 1 মাস পরে, কিন্তু মিসেস রিদ কিন্তু টাকা দিচ্ছে না 3 মাস পরে, কিন্তু মিসেস রিদ টাকা দিচ্ছে। আর টাকাটা হচ্ছে গিয়ে মিস্টার স্যামকে না দিয়ে টাকাটা তখন দিতে হচ্ছে এবি ব্যাংকের কাছে। হ্যাঁ, 3 মাস পরে ব্যাংকের লাভ হবে, ব্যাংকের ওই যে 20 টাকা লাভ হইতেছে।
মিস্টার স্যামের, আচ্ছা যেটাই হোক, এখন হচ্ছে আপনারা দেখেন প্রাপ্য বিল বাট্টা করেন, পুরা জিনিসটা হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখা গেছে, এই যে 500 টাকার বিলে বার্ষিক 8% ডিসকাউন্ট হারে, এই যে এখানে এই যে এত পার্সেন্ট বাট্টার হার, এই বাট্টার হারের আপনার এটা হচ্ছে ডিসকাউন্ট হার, ডিসকাউন্টিং রেট, ঠিক আছে? ধরেন হচ্ছে গিয়ে মিস্টার স্যাম যেমন হচ্ছে 1 মাস পরে টাকাটা নিছে, আপনার হচ্ছে মিস্টার স্যাম যদি হচ্ছে গিয়ে 2 মাস পরে টাকাটা নিত, তখন হচ্ছে গিয়ে ওর ডিফারেন্ট অ্যামাউন্ট পাইতো, ও হচ্ছে গিয়ে ওর ডিসকাউন্টিং রেট অনুযায়ী হচ্ছে গিয়ে ও টাকাটা পাইতো। ধরেন হচ্ছে গিয়ে এখন 80 টাকা পাইতেছে, 1 মাস পরে 80 টাকা পাইতেছে, 2 মাস পরে হয়তো ধরেন পাইবে হচ্ছে গিয়ে 85 টাকা 2 মাস পরে, ঠিক আছে? বা 90 টাকা পাবে, ধরেন 2 মাস পরে হচ্ছে 90 টাকা পাবে, ঠিক আছে? 3 মাস পরে ও যখন যদি 3 মাস পরে আসে তাহলে হচ্ছে 100 টাকা পাবে, ঠিক আছে? ডিসকাউন্টিং রেট আলাদা আলাদা। হ্যাঁ, স্যামের লস হচ্ছে, কারণ স্যাম তো হচ্ছে গিয়ে আপনার যেটা কথা দিছিল, স্যাম তো কথা রাখতে পারেনি, স্যাম তো হচ্ছে 1 মাস পরেই টাকা চাইতেছে, তাহলে ওরে তো কিছু লস দিতেই হবে, বুঝেন নাই? স্যাম যদি হচ্ছে গিয়ে 2 মাস পরে আসতো, তাহলে হয়তো ওর ডিসকাউন্টিং রেটের উপর ডিপেন্ড করে ওরে হচ্ছে গিয়ে 90 টাকা দিতে হইতো, মানে 90 টাকাও পাইতো, বুঝছেন? মানে এটা সময়ের উপর ডিপেন্ড করে, বাট্টার রেটের উপর ডিপেন্ড করে ও হচ্ছে গিয়ে টাকাটা পাবে। স্যাম যত ডিলে করবে তার লস তত কম হবে, এই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে বিনিময় বিল। এটা হচ্ছে গিয়ে ক্রেতার দৃষ্টিতে, এটা রিতের কাছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার একটা বিল পেয়েবল। এখন রিত কিভাবে এটা থেকে ফাইন্যান্সিং করলো? স্যামের লস হচ্ছে, কিন্তু হচ্ছে স্যাম টাকাটা তো পাচ্ছে, লিকুইডিটি তো পাচ্ছে, বুঝেন নাই? স্যামের তো হচ্ছে আর্জেন্ট টাকা প্রয়োজন। এইটা বিজনেসম্যানরা কখন করবে? যখন হচ্ছে তাদের আর্জেন্ট টাকা প্রয়োজন, বুঝছেন? আচ্ছা এখানে দেখেন, মিসেস রিদ যদি হচ্ছে গিয়ে টাকাটা আপনার বিলে না দিয়ে, হ্যাঁ, টাকাটা আপনার বিলে না দিয়ে, হ্যাঁ, টাকাটা যদি আপনি বিলে না দিয়ে আপনার যদি নগদে দিত, তাহলে কিন্তু পুরা টাকাটা 100 টাকাটা তখন হচ্ছে সামকে দিতে হইতো। কিন্তু এখন মিস্টার মিসেস রিদ কি করছে, এই 100 টাকা ও হচ্ছে গিয়ে বিলে দিছে, এবং হচ্ছে গিয়ে অন্য জায়গায় এই 100 টাকা অন্য জায়গায় হচ্ছে গিয়ে কাজে লাগাইছে, ঠিক আছে? 100 টাকা ধরেন হচ্ছে গিয়ে ও আহ, কাঁচামাল ক্রয় করছে, বা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে ও কর্মচারীদের বেতন দিছে, আর কর্মচারীদের বেতন না দিলে দেখা যাবে হচ্ছে কর্মচারীরা আন্দোলন শুরু করবে, ঠিক আছে? এই সিচুয়েশন সে হচ্ছে ই করছে। তো এইটাই হচ্ছে প্রদেয় বিল। আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে গিয়ে প্রত্যেক বিজনেসম্যানেরই হচ্ছে গিয়ে আপনার এক একটা ইয়া থাকে, কারেন্ট ব্যালেন্স থাকে, ঠিক আছে? কারেন্ট ব্যালেন্স আপনার ধরেন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সরি কারেন্ট অ্যাকাউন্ট থাকে। তো কারেন্ট অ্যাকাউন্টে আপনার ধরেন হচ্ছে 5,000 টাকার হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট, ধরেন 5,000 টাকা আছে, ব্যালেন্স আছে, কিন্তু আপনি, আপনার দরকার কত? আপনার দরকার হচ্ছে ধরেন 8,000 টাকা, ঠিক আছে? আপনার দরকার 8,000 টাকা। আপনি কি করলেন? আপনি ব্যাংক থেকে হচ্ছে কি বললেন যে আমার তো 8,000 টাকা দরকার, আমি 8,000 টাকা নিব। তো ব্যাংক কি করলো, বললো আচ্ছা ঠিক আছে, আপনি 8,000 টাকা নেন, আপনি তো আমাদের রেগুলার কাস্টমার, আপনি 8,000 টাকা নেন, পরে আমাদেরকে 3,000 টাকা সুদ সহ দিয়া দিয়েন, ঠিক আছে? এই যে ব্যাংক কি করলো, ব্যাংক হচ্ছে কি ওর যে হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্সের অতিরিক্ত টাকাটা দিচ্ছে, এইটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই 3,000 টাকা যে এক্সট্রা দিল, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে সুদ টুদ প্রোভাইড করতে হয়, এই হচ্ছে কথা। এরপরে আচ্ছা, ব্যাংক জমাতে ক্ষুদ্র ঋণ এটা আপনারা পারবেন, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ এটা আপনারা পারবেন। বাণিজ্যিক পত্র কি জিনিস এটা হচ্ছে গিয়ে জেনে যান, ঠিক আছে? আর অল্পই বাকি আছে, অল্প। বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র এটা অপ্রাতিষ্ঠানিক স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস। বাণিজ্যিক পত্র কি জিনিস এটা আমরা জানবো। বাণিজ্যিক পত্র হচ্ছে ধরেন আপনি হচ্ছে গিয়ে কি বলে, কোন কোম্পানি, একটা ভালো কোম্পানির নাম বলেন তো, যেই কোম্পানি, হ্যাঁ এরকম এক্সট্রা ব্যাংক দেয়, কিন্তু একটা বাউন্ডারি আছে, ওইটা ওদের হচ্ছে বাউন্ডারি আছে। ধরেন হচ্ছে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি যথেচ্ছ টাকা নিতে পারবেন না। আপনার হচ্ছে কি ধরেন 50,000 পর্যন্ত আপনি টাকা নিতে পারবেন, বা 10,000 পর্যন্ত আপনি টাকা নিতে পারবেন, বুঝতে পারছেন? 10,000 পর্যন্ত আপনি এক্সট্রা টাকা নিতে পারবেন, ওই টাকার উপরে আপনার পরবর্তীতে সুদ দিতে হয়। হ্যাঁ, অ্যাপেক্স, ঠিক আছে, হ্যাঁ ভালো একটা কোম্পানি। ধরেন এ রেটেড কোম্পানি হইতে হবে, অবশ্যই এ রেটেড কোম্পানি, যে কোম্পানির ভালো সুনাম আছে, ঠিক আছে?
তো ধরেন অ্যাপেক্স কোম্পানি, ইউনিলিভার, হ্যাঁ ইউনিলিভার হইতে পারে, ইউনিলিভারের শেয়ার আছে। তো ধরেন ইউনিলিভার কোম্পানি ধরেন হচ্ছে টাকা প্রয়োজন, খুবই টাকা প্রয়োজন, হ্যাঁ। এখন কি করবে ও হচ্ছে বাজারে একটা পেপার ছাড়লো, কমার্শিয়াল পেপার, এটাকে বলে কমার্শিয়াল পেপার, ঠিক আছে। তো কমার্শিয়াল পেপারে একটা হচ্ছে গিয়ে ধরেন 10% ইয়াতে 10% সুদে 3 মাসের জন্য, 3 মাস, 3 মাসের জন্য ও হচ্ছে টাকা চাইলো যে আমাকে 10 লক্ষ টাকা দিবেন আপনারা, হ্যাঁ 10 লক্ষ টাকা দিবেন আপনারা, 10% আমি সুদ দিব, 3 মাস পরে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিব। যে কমার্শিয়াল পেপার কিনবে তাকে আপনি হচ্ছে গিয়ে 10% সুদে 3 মাস পরে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো ওই কোম্পানি, আপনি জানেন ইউনিলিভার কোম্পানির সুনাম আছে একটা, ঠিক আছে। ওর ওর হচ্ছে কথার দাম আছে, এটা কিন্তু যে কেউ হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে কি আপনার কি করলেন, মানে যে কেউ হবে না, যে কেউ, আমি আমি মফিজ, আমি বললাম যে আমি ওটা বললাম আমারে 10 লাখ টাকা দেন, তাহলে তো যে কেউ 10 লাখ টাকা দিবে না, রাইট। জামানত ছাড়া কেউ লোন দিবে না, রাইট। জামানত মানে হচ্ছে কি আপনার হচ্ছে ঋণের সিকিউরিটি, যে আপনি হচ্ছে গিয়ে ঋণটা যদি ঋণের টাকাটা যদি আপনি না পরিশোধ করতে পারেন, তাইলে আপনি হচ্ছে গিয়ে ধরেন একটা পিস অফ ল্যান্ড আপনি জামানতে রাখলেন, আমি হচ্ছে গিয়ে ওই ল্যান্ডটা বিক্রি করে দিব, ঠিক আছে। আপনি যদি পরিশোধ না করতে পারেন আমি ওই ল্যান্ডটা বিক্রি করে দিব। এই হচ্ছে ব্যাপার, গ্যারান্টি থাকে, ঠিক আছে। তো ওইখানে একটা গ্যারান্টি থাকে, কিন্তু এই কমার্শিয়াল পেপারে কোনো গ্যারান্টি থাকে না। কমার্শিয়াল পেপারে হচ্ছে সুনামটাই হচ্ছে গ্যারান্টি, আপনার মুখের কথাই হচ্ছে গ্যারান্টি, বুঝছেন। তো ইউনিলিভার কোম্পানি কি করলো, এরকম একটা কমার্শিয়াল পেপার ছাড়লো যে 10% সুদ দিব, 3 মাসের মধ্যে আমি টাকাটা ফেরত দিব। তো নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ প্রদানের যে অঙ্গীকার পত্র, এটি হচ্ছে বাণিজ্যিক পত্র। এটা সাধারণত এ রেটেড যে কোম্পানিগুলা, এই এ রেটেড কোম্পানিগুলাই হচ্ছে গিয়ে বিক্রি করে, হ্যাঁ ফেস ভ্যালু, যাদের ফেস ভ্যালু অনেক ভালো। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে হচ্ছে গ্রাম্য মহাজন, ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, এগুলো আপনারা জানেন, ঠিক আছে, এগুলা আমি আর আলোচনা করছি না। মধ্যমেয়াদী, এগুলো আমরা আপনারা জানেন, এই যে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত বিশেষায়িত এই হাবিজাবি, এগুলো আপনারা জানেন। কি জানেন না, যে দীর্ঘমেয়াদের মধ্যে ঋণ জানেন, ঋণ পত্রটা জানেন না। হ্যাঁ, আমরা শেয়ার দেখছিলাম, শেয়ার কি করছে, শেয়ার হচ্ছে অনেক বড় একটা মূলধন অ্যামাউন্টকে কেটে 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 আপনার হচ্ছে গিয়ে ছোট ছোট অ্যামাউন্টে ভাগ করছে, রাইট। এটা হচ্ছে শেয়ার বলছি, মূলধনকে ছোট ছোট খণ্ডে ভাগ করছে। এখন আমি যদি ঋণ মূলধনকে ধরেন 10 লক্ষ টাকার ঋণ মূলধনকে আমি হচ্ছে গিয়ে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে 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 আমি যদি হচ্ছে গিয়ে এরকম অনেক জনের কাছে বিক্রি করি, হ্যাঁ, তো সেইটা হচ্ছে আপনার ঋণপত্র, ঠিক আছে, এটা হচ্ছে ঋণপত্র। এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে লিজিং। লিজিং এর ব্যাপারটা হচ্ছে ধরেন যে মালিক, হুম, লেসর, ধরেন একজন হচ্ছে গিয়ে যে মালিক হচ্ছে লিজ দেয়, আরেকজন হচ্ছে ধরেন আহ এটা করে খানিকটা ভাড়ার মতো। ধরেন মালিকের আপনার একটা প্রপার্টি আছে, তো মুফিজের হচ্ছে কি ওই প্রপার্টিটা নাই, তো 10 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করলো ওই ল্যান্ডলর্ডের সাথে, যে আমি হচ্ছে এই অ্যাসেটটা 10 বছর আপনার হচ্ছে ইউজ করব, আর আপনার হচ্ছে গিয়ে আমি ইন দা মিন টাইম আমি হচ্ছে গিয়ে একটা পেমেন্ট দিতে থাকবো, প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর বছর একটা পেমেন্ট দিতে থাকবো। এই প্রক্রিয়াটাকে বলে লিজ, ঠিক আছে। লিজ আর রেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। লিজের এগ্রিমেন্টটা হচ্ছে লং টার্মের, আর রেন্টের এগ্রিমেন্টটা হচ্ছে শর্ট টার্মের, ঠিক আছে, মান্থ টু মান্থ এগ্রিমেন্ট থাকে। আর লিজের হচ্ছে কি একটা ফিক্স এগ্রিমেন্ট থাকে, ওই যে 10 বছর মেয়াদি বা 12 বছর মেয়াদি, এরকম একটা ইয়া থাকে। মান্থলি কস্টটাও একদম হচ্ছে আপনার মানে কি বলে, চুক্তিতে বলে দেওয়া থাকে, যে চুক্তিতে যেটা বলে দেওয়া থাকে সেইটাই হচ্ছে গিয়ে আপনার মান্থলি কস্ট থাকে। আর হচ্ছে গিয়ে রেন্টের কস্ট হচ্ছে গিয়ে আপনারা বাসা ভাড়ায় থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, তো এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন কস্ট ক্যান ভ্যারি, ঠিক আছে। ল্যান্ডলর্ড যদি চায় ভাড়া বাড়াইতে পারে, ভাড়া কমাইতে পারে। এরপরে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই যে এখানে এই যে যেগুলো আপনাদের প্রবলেমেটিক মনে হইতে পারে আমি সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই যে দেখেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এইটা হচ্ছে ওই যে আপনার আইএমএফ, ঠিক আছে, আইএমএফ থেকে লোন নেয়। ওই যে বাংলাদেশ কখনো কখনো আইএমএফ থেকে লোন নেয়, দেশ লোন নেয়, এটা পার্সোনাল লেভেলে লোন নেওয়া যায় না, এটা হচ্ছে দেশ লোন নেয়। আর আইএমএফ এর হচ্ছে সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আর হচ্ছে গিয়ে সদস্য দেশ আছে হচ্ছে 191টা, সর্বশেষ সদস্য হচ্ছে লিচেনস্টাইন। আইএমএফ সদস্য পদ লাভ করে হচ্ছে গিয়ে 1972 সালে।
আর এই যে আইএমএফ এর কাজ আছে, ঋণ যে প্রদান করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, এগুলো হচ্ছে আইএমএফ এর কাজ। এগুলো দেখা, এই ক্লাস শেষ। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনারা এতক্ষণ অনেক ধৈর্য ধরে আমরা আমাদের ক্লাসটা হচ্ছে কমপ্লিট করছেন, তো সবাইকে ধন্যবাদ।